হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। একটু জানাবেন সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম আচ্ছা, ম্যাম, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। শুনতে পাচ্ছি। কেমন আছেন? আপনার কথা অনেক ক্লিয়ার শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। সো আমাদের দেখতে দেখতে ৮টা ক্লাস কমপ্লিট হয়ে গেল। ৭টা ক্লাস কমপ্লিট হলো আজকে 8th ডে। তো আজকে হচ্ছে আমাদের কিছু স্পেশাল কিছু টপিকস আছে সেগুলো নিয়ে ডিসকাস করব আজকের ক্লাসে। তো সবাই আশা করি সবগুলো ডকুমেন্টস ঠিক মতো পেয়েছেন আর ডাউনলোড করে প্র্যাকটিস করেছেন। কারো কি কোনো স্পেসিফিক যে যে প্রশ্নগুলো আছে আম, আমি শেষের দিকে আপনাদের কাছ থেকে সেই কোশ্চেন গুলো নিব। তো আজকে ম্যাম, চলুন টপিকস অনুযায়ী শুরু করে দেই। ইসরাফিল ভাই কিছু বলবেন? হ্যাঁ ম্যাম, বলছি আজকে স্টার্ট করার আগে যদি ফুল একটা ব্রিফিং যদি দিতেন যে আমরা শুরু করেছিলাম এই টপিক থেকে এবং শেষ করতেছি এই টপিক থেকে। মেবি আজকে মনে হয় আপনার আপনার তরফ থেকে মনে হয় আজকে শেষ ক্লাস আমার এসমে গিয়েছে আর কি। জি জি। সো আমরা প্রথম ক্লাস থেকে আসলে যা যা কিছু কমপ্লিট করেছি এর মধ্যে আমাদের প্রথম ক্লাস থেকে আমরা কমপ্লিট করেছি চার্ট অফ অ্যাকাউন্টসটা, এবং চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে তৈরি করবেন সেটা জিএপি মানে জেনারেলি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এবং আইএফআরএস পদ্ধতি, দুইটা পদ্ধতিতেই দেখেছি যে কিভাবে আপনারা তৈরি করতে পারবেন এবং বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে অ্যাকাউন্টস গুলো কিভাবে ডিফারেন্সিয়েট করে সেই বিষয়গুলো দেখেছি। এর পাশাপাশি আমি আপনাদের সাথে সেই ক্লাসে ব্যাংকেরও একটা চার্ট অফ অ্যাকাউন্টস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এর পাশাপাশি অন্যান্য আরো কি কি ধরনের অ্যাকাউন্টস থাকতে পারে একটা চার্ট অফ অ্যাকাউন্টসে সে অনুযায়ী আমি আপনাদেরকে সেই ডকুমেন্টস গুলো দিয়েছিলাম। তো নেক্সট ক্লাসটাতে আমরা মূলত ডিসকাস করেছিলাম বাজেটের উপর। তো নেক্সট দুটো ক্লাসে আমরা কমপ্লিট করেছি বাজেটের ফুল টেমপ্লেটটা, যেখানে আমরা এক্সেল এর মাধ্যমে 4টা মেথডে বাজেট গুলো তৈরি করেছি এবং কোন মেথড কোন ধরনের কোম্পানির জন্য সুইটেবল সেই মেথডটা সেই ধরনের কোম্পানিতে যাতে আপনারা ইউজ করতে পারেন এবং কোন টেকনিক গুলো ফলো করে বাজেট তৈরি করবেন সেই ফ্যাক্টরস গুলোকে মাথায় রেখে আমরা বাজেট গুলো তৈরি করেছি। সো এখানে এক একটা অর্গানাইজেশনের গোলস অনুযায়ী আমাদের সেই ফ্যাক্টরস গুলো কমপ্লিট করতে হবে, এন্ড দেন সেটার উপর বেস করে আমাদের যে বাজেটের মেথড আছে 4টা, সেই 4টার মধ্যে যেটা বেস্ট মেথড হবে আমাদের কোম্পানির জন্য সেভাবে আমাদের সুইটেবলি চুজ করে বাজেট তৈরি করতে হবে। দেন ফোর্থ ক্লাসে এসে আমরা শিখেছি ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে। সো ইনভেন্টরি ম্যানেজমেন্টটা মূলত আমরা জানি যে ম্যানুফ্যাকচারিং বিভিন্ন কোম্পানিতে, রিয়েল এস্টেট বিভিন্ন কোম্পানিতে, ছাড়া ট্রেডিশনালি আমরা দেখেছি যে বিভিন্ন ট্রেডিং কোম্পানিগুলো যেগুলো আছে যারা ন্যাচারাল রিসোর্সেস নিয়ে কাজ করে বা বিভিন্ন প্রোডাক্টস নিয়ে কাজ করে, যারা রিটেলিং কোম্পানি তারাও ইউজ করে থাকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। সো ইনভেন্টরি ম্যানেজমেন্ট এমন একটা টেকনিক সেটা আসলে মূলত বিভিন্ন ইআরপি সফটওয়্যার বা অনলাইন বেস সফটওয়্যারে অনেক কোম্পানি করে থাকে, বা যারা আসলে ইনিশিয়াল স্টেজে শুরু করতে যাচ্ছে তাদের দেখা যায় যে এক্সেল ম্যানেজমেন্টটা প্রয়োজন হয়। তো আমরা এক্সেলের সেই টেমপ্লেটটাও পুরোপুরি ইনভেন্টরি ম্যানেজমেন্টে কি পদ্ধতি অবলম্বন করে তৈরি করতে পারি সেভাবে আমরা এক্সেলটাও তৈরি করেছি। এর পরবর্তী ক্লাস দুইটাতে আমাদের কমপ্লিট হয়েছে বিভিন্ন ধরনের জার্নাল ট্রিক্স এন্ড টিপস আপনার সাথে শেয়ার করেছি যে কিভাবে একটা জার্নাল তৈরি করতে পারবেন, এবং জার্নাল তৈরি করার ক্ষেত্রে বা জার্নাল গুলো আমরা যখন ডেবিট এবং ক্রেডিট সাইড চুজ করি সেই মেথডসটা কি কি এবং সেটার একেবারে টেকনিক্যাল একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি ক্লাসে। এর পাশাপাশি বিভিন্ন অ্যাডভান্স জার্নাল এন্ট্রি সম্পর্কে আমরা জেনেছি যেগুলো ন্যাচারালি আমরা যখন ট্রান্সফার করতে যাই সামটাইমস আমরা ভুল করে ফেলি বা এন্ট্রি একটা দেই, অর্ধেকটা দেই, হয়তো কিছু এন্ট্রিজ হয়তো মিস যায়। তো এই জন্য আমি ওই এন্ট্রিজ গুলো সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করেছি। তবুও ইন ডিটেলসে আপনাদের সাথে জার্নাল ভিত্তিক বা জার্নালের উপর বেস করে আরো কি কি ধরনের কন্টেন্ট আসতে পারে বা কি কি ধরনের জার্নাল হতে পারে সেটা নিয়ে আজকে ক্লাসে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করবো, প্লাস আপনাদেরকে একটা এক্সট্রা রিসোর্সেসও আজকে দিব, সেখানে আরো ইন ডিটেলসে জার্নালস নিয়ে জানতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে আমরা শিখেছি যে স্পেশাল জার্নাল এন্ট্রি কাকে বলা হয়, স্পেশালি লেজার গুলো যেগুলো আমরা জেনারেট করি, সাবসিডিয়ারি লেজার সেগুলো কি কি। তো এগুলো নিয়ে আমরা দেখেছি ক্লাসগুলোতে। আর এর পরবর্তী ক্লাসটা আমরা দেখেছি যে আমাদের যে ফিফথ ক্লাসটা ছিল সেখানে আমরা ক্লোজিং এন্ট্রি সম্পর্কেও দেখেছি যে ক্লোজিং এন্ট্রিটা কিভাবে আমরা এন্ট্রি দিতে পারি, এবং বছরের শেষে আসলে আমরা জানি প্রত্যেক মান্থে আমাদের যে অ্যাকাউন্টিং প্রসেস ওই প্রসেসে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত রেডি করি এবং ব্যাংক বা আমাদের যে ক্যাশ ব্যালেন্সটা আছে সেটা রিকনসাইল করে থাকি। রিকনসাইল বলতে প্রত্যেকটা ট্রানজাকশন ওয়াইজ ম্যাচিং করে থাকি। সো রিকনসাইলেশন নিয়ে আজকে আমি ক্লাস একটু ডিসকাস করে দিব। সো এই বিষয়গুলো নিয়ে দেখেছি। এন্ড গত ক্লাসটাতে আমরা পুরো অ্যাকাউন্টিং প্রসেসের মাধ্যমে আসলে যদি এক্সেল ম্যানেজমেন্ট করতে যাই তাহলে এক্সেলে আমাদের কিভাবে অটোমেট পদ্ধতিতে আমরা এক্সেল একটা টেমপ্লেট তৈরি করে
রেগুলার বেসিস মান্থলি ওয়েতে ফলো করতে পারি, এবং যখনই আমাদের প্রয়োজন পড়বে মান্থলি আমরা যাতে ওখানে হিসাব নিকাশ করতে পারি, খুব ইজিলি রেজাল্ট পেয়ে যেতে পারি আমাদের রিপোর্টস এর মাধ্যমে, সেভাবে আমরা রিপোর্টটা জেনারেট করা পর্যন্ত দেখি। সো ইসলামী ভাইয়া কাইন্ডলি একটু মাইকটা টার্ন অফ দিবেন প্লিজ, থ্যাংক ইউ। সো যে প্রপার ওয়েতে আমরা এসেছি এই পর্যন্ত, কিছু কিছু টপিক যেমন আমি বললাম যে আপনাদের এক্সেল এর ক্ষেত্রে আমরা গত ক্লাসে যে স্টেটমেন্ট গুলো করেছিলাম সেগুলোর মধ্যে মূলত ছিল আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দুইটা, একটা হচ্ছে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট যেটাকে আমরা বলি ইনকাম স্টেটমেন্ট, এন্ড আরেকটা ছিল ব্যালেন্স শিট। সো আরো দুটো স্টেটমেন্ট আছে আপনারা জানেন, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এন্ড চেঞ্জেস ইন ওভারসি স্টেটমেন্ট। ওকে, তো লাস্ট ক্লাসে যেহেতু আমি ডিসকাস করেছিলাম, আজকের ক্লাসটাতে আমরা এগুলো নিয়ে কথা বলবো, প্লাস ব্যাংক রিকনসিলিয়েশনটা নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্ট। আর এর পরবর্তীতে আমাদের আজকের ক্লাসে আরো থাকছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং রিলেটেড কিছু অ্যানালাইটিক্স, যেগুলো আমরা জানি যে আমাদের যে রিপোর্ট গুলো জেনারেট করি আমরা মান্থের শেষে একটা কিছু অ্যানালাইসিস দরকার হয়, বিভিন্ন কোম্পানি ওয়াইজ এই অ্যানালাইসিস গুলো ভ্যারি করে। তো যেসব ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা আসলে প্রোডাক্ট উৎপাদন করে নিজেরা, এবং দেখা যায় যে সেই প্রোডাক্ট উৎপাদনের পাশাপাশি তাদের মাল্টিপল টাইপ অফ জিনিসপত্রের উপর তাদের আসলে তৈরি করে অ্যানালাইসিস করে বের করতে হয় যে সেই নতুন প্রোডাক্ট গুলো তারা যেগুলো বাজারে দিতে চাচ্ছে সেগুলোর কস্টিংটা কেমন হতে যাচ্ছে, সেলস প্রাইসটা কিরকম ভাবে নির্ধারণ করা যেতে পারে, বিভিন্ন রকম সময়ে দেখা যায় ট্রেন্ড অনুযায়ী বা মেথড কি কি ফলো করলে ভালো হয়, মার্কেটের ট্রেন্ড অনুযায়ী চেঞ্জ করতে হয় সেগুলো। তো এরকম অনেক বেসিক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ অ্যানালাইসিস আছে যেগুলো আমরা আজকে দেখব। প্লাস এর পাশাপাশি যদি সার্ভিস বেসড কোম্পানি হয় বা অন্য কোনো ধরনের কোম্পানি হয়, সেটা হতে পারে রিয়েল এস্টেট, সেটা হতে পারে কোনো রিটেল বেসড কোম্পানি, সেটা হতে পারে কোনো অনলাইন বেসড কোম্পানি, তো তারা আসলে কি ধরনের অ্যানালাইসিস করতে পারে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো ইন জেনারেল যে ধরনের জেনারেল অ্যানালাইসিস গুলো আপনাদের জানা প্রয়োজন একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট হিসেবে, সেই জেনারেল অ্যানালিটিক্স গুলো সম্পর্কে আমরা আজকে ডিসকাস করবো, যেগুলোর মধ্যে আপনারা অনেকেই কিছু কিছু অ্যানালিটিক্স আপনারা জানেন, আর কিছু কিছু আপনাদের জন্য হতে পারে টোটালি নিউ। সো আজকে আমরা শুরু করি আমাদের ক্লাসটা। প্রথমেই আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা নিয়ে। সো আমরা জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড দুভাবেই হয়। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম আমার একটা তো কথা ছিল, জি লাস্ট জামিল ভাইয়া ক্লাস আমরা বলুন। ক্লাস 7 এ যে ভিডিওটা পাইছি ম্যাম 7 ক্লাস এবং 8 ক্লাসের যে ইয়াগুলা, না 6 এবং 7 ক্লাসের টেমপ্লেট গুলা আপনি বলেছিলেন যে কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে দিবেন পিন করে, ওগুলা তো নাই। আচ্ছা আচ্ছা, তো আমাদের এর মধ্যে যেহেতু ভিডিওগুলো আপলোড হয়েছে, অফকোর্স আমি আজকে সবগুলো ক্লাস ওয়াইজ আপনাদেরকে আমি পিন করে দিয়ে দিব, ঠিক আছে, কমেন্টের মধ্যে। সো যেহেতু একটু ডিলে হয়েছে ভিডিওগুলো আপলোড করতে, তো আমি জাস্ট একটু অবজারভেশনে ছিলাম যে যখনই আপলোড হবে দিয়ে দিতে পারি যাতে, তবুও একটু ডিলে হয়ে গেছে আমার। কিন্তু আমি অবশ্যই আজকে ক্লাসের পরে আপনাদের ফোল্ডার তো অনুযায়ী আমি আজকে ডেজ 8 দিয়েই দিব, এর পাশাপাশি ডেজ 6 এন্ড 7 এর ভিডিও নিচে প্রত্যেকটা কমেন্টেও দিয়ে দিব। শেখ ক্লাসের শেখ মোহাম্মদ প্রত্যেকটা জামিল ভাইয়া, ক্লাসে আপনার অডিওটা অনেক কেটে কেটে আসছে, আপনার কিন্তু কথাটা শোনা যাচ্ছে না। ভিডিও দিলে ম্যাম আমাদের ভাইয়া আপনার কথাটা শোনা যাচ্ছে না, একদমই ভেঙে ভেঙে আসছে। আমি মনে করি আপনি একটু মেসেজের মাধ্যমে যদি আপনার কথাটা বলতেন তাহলে আমার জন্য ইজি হতো বুঝতে যে আপনি কি বলতে চাচ্ছেন। জি, আপনার কথাটা একটু কাইন্ডলি মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিবেন, আমি চ্যাটটা চেক করে নিব। আচ্ছা, সো আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এন্ড তাহলে আজকে টপিক অনুযায়ী শুরু করে ফেলি।
ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে মূলত দুই ভাগে আমরা তৈরি করতে পারি। দুই ভাবের মধ্যে এক ভাবে হচ্ছে ডিরেক্ট মেথড আর হচ্ছে ইনডিরেক্ট মেথড। সো এই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা কোম্পানির বিভিন্ন ক্যাশ পেমেন্ট করে থাকি, প্লাস অনেক সময় দেখা যায় যে আমাদের ক্রেডিট কিছু ব্যালেন্স থাকে। তো আমরা কি কি ফান্ডে অনুযায়ী আসলে পেমেন্ট গুলো করছি সবসময় ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে আমরা সেটা ওভারভিউ করার চেষ্টা করি। আমাদের 3 ধরনের অ্যাক্টিভিটিস হয় কোম্পানি ওয়াইজ। একটা হচ্ছে অপারেশনস অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ইনভেস্টিং রিলেটেড অ্যাক্টিভিটিস। সো অপারেশনস যেগুলো অ্যাক্টিভিটিস, নামটা শুনে বুঝতে পারছি যে অপারেটিং ইনকাম এবং অপারেটিং এক্সপেন্সেস প্লাস নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্সেস থাকে। তো যেগুলো আমরা রেগুলারলি করছি সেই অপারেটিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে সেই ইনফরমেশন গুলো আমরা অ্যাড করি এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সেটা আমরা প্লাস মাইনাস করে আমরা বের করি কি পরিমাণ ক্যাশ পজিশন আমাদের আছে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস অনুযায়ী। দেন আমাদের আসে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এন্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই দুটো ক্ষেত্রে আমাদের কি কি ধরনের অ্যাকাউন্টস থেকে আমরা আসলে হিসাব নিকাশটা করি সেটা আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল আমাদের এই যে দুইটা মেথডের মধ্যে 3টা অ্যাক্টিভিটিস আমরা ইনক্লুড করি, এন্ড পরবর্তীতে 3টা অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি অ্যাকাউন্টস এর আসলে আমাদের ব্যালেন্স গুলো আমরা আনি সেটা বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে এখানে শর্টে জাস্ট ইনক্লুড করেছি যে কি কি ধরনের অ্যাকাউন্টস এর ডাটা আমাদের এই কয়েকটা অ্যাক্টিভিটিস এর মধ্যে আসে। সো আমরা জানি যে ব্যালেন্স শিট থেকে বেশিরভাগ ডাটাগুলো আমাদের এখানে ডাইরেক্টলি আসে। সো এখানে দেখা যায় যে ব্যালেন্স শিটের মধ্যে আমাদের যে কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি আছে, সেগুলো হচ্ছে লায়াবিলিটিস এন্ড ওনার ইকুইটি পার্ট। আর এদিকে হচ্ছে অ্যাসেটস এর পার্টের মধ্যে থেকে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট এন্ড ইনভেস্টমেন্ট, এই কয়েকটা পার্ট আসে। সো সবগুলো মিলে আমরা তৈরি করি আমাদের অপারেশনস অ্যাক্টিভিটিস, যেটার মধ্যে থাকে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস এন্ড কারেন্ট অ্যাসেট। সো কারেন্ট লায়াবিলিটির মধ্যে আছে বিভিন্ন লোনস, ছোট ছোট শর্ট লোনস। ইভেন কারেন্ট লায়াবিলিটির মধ্যে আছে অ্যাকাউন্টস পেয়েবল। কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে অ্যাকাউন্টস রিসিভেবল, এছাড়া ক্যাশ অথবা ব্যাংক রিলেটেড ট্রানজাকশনস, এগুলো সব কারেন্ট অ্যাসেটের মধ্যে। তো এই ধরনের টাইপের ট্রানজাকশনস যখনই হবে সবগুলোই আমরা অপারেশনস অ্যাক্টিভিটিস আন্ডারে দিব। এছাড়া আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যেটা আছে সেখানে আসবে হচ্ছে বিভিন্ন ফিক্সড অ্যাসেট রিলেটেড ট্রানজাকশনস এবং ইনভেস্টমেন্ট রিলেটেড ট্রানজাকশনস। তো এবার ফিক্সড অ্যাসেটের কথা আমরা চিন্তা করি, যদি কোনো আমরা প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, ফার্নিচার, মেশিনারি, এনি টাইপ অফ কম্পিউটার ইকুইপমেন্ট, এগুলো যদি আমরা পারচেজ করি অর সেল করি সেটা আসবে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে। আবার যদি আমরা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করি, ইনভেস্টমেন্টের আন্ডারে আসে আমাদের লং কোনো ইনভেস্টমেন্ট, অন্য কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট, সাবসিডিয়ারি কোম্পানিতে ইনভেস্টমেন্ট, এই ধরনের যে কোনো রকম ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল জেনারেশন করা, এই পার্টগুলো সবগুলোই আমাদের এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে। আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর আন্ডারে থাকছে হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস, তার মানে লং টার্ম লোনস যদি কোনো ব্যাংকের থেকে নিয়ে থাকি বা কোনো আদার কোম্পানি থেকে নিয়ে থাকি, এছাড়া লং টার্ম কোনো ক্যাপিটাল যেগুলো আমাদের আসলে কোম্পানিতে আছে সেগুলোরই আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসটা হচ্ছে। এছাড়া ওনার্স ইকুইটির পার্টটা এখানে আসছে। তো ওনার্স ইকুইটি বলতে কিন্তু আমরা জানি শুধুমাত্র ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেগুলো। আসলে ওনার্স ইকুইটির পার্টটার মধ্যে আছে স্টকস, বন্ড, শেয়ার, এগুলো সবগুলোই এই ওনার্স ইকুইটি পার্টের মধ্যে সীমাবদ্ধ। তো অফকোর্স একটা কোম্পানির যদি স্টকস থাকে, শেয়ার থাকে, বন্ড থাকে, তাহলে এগুলো সেল এবং রিপারচেজ করার মাধ্যমে যে টাকাটা দেখা যায় ক্যাশ ইন অথবা ক্যাশ আউটফ্লো হয়, সেটাও আমরা এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখে থাকি। সো যদি এবার আমাদের অপারেশনস অ্যাক্টিভিটিস আন্ডারে আসি, তাহলে কি কি ধরনের ট্রানজাকশন থাকতে পারে? ফার্স্ট অফ অল হচ্ছে বিভিন্ন ক্যাশ রিলেটেড ট্রানজাকশন তো থাকেই, যেগুলো হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস বা অপারেটিং ইনকামের আন্ডারে। এছাড়া নন ক্যাশ বিভিন্ন এক্সপেন্সেস হতে পারে, নন ক্যাশ অপারেটিং, সেগুলো হচ্ছে ডেপ্রিসিয়েশন অথবা অ্যামortization, এগুলো আসতে পারে। এছাড়া গেইন অর লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট অথবা গেইন অর লস অন সেলস অফ ইনভেস্টমেন্ট, যদি এরকম কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে ওই গেইনটা বা লসটা যেটা আমরা অপারেশনাল অ্যাক্টিভিটিস আন্ডারে দেখি সেগুলো আমরা এখানে ইনক্লুড করব, যেগুলো আমরা আসলে নেট ইনকামের আন্ডারে দেখি, যে ইনকাম স্টেটমেন্টের মধ্যে রেভিনিউ সাইডে দেখতে পাই অথবা এক্সপেন্সেস সাইডে দেখতে পাই সেগুলো। এছাড়া নেট ডিক্রিজ অর ইনক্রিজ ইন আওয়ার কারেন্ট অ্যাসেট অর কারেন্ট লায়াবিলিটিস, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল অর অ্যাকাউন্ট পেয়েবল এর মধ্যে ইনক্রিজ অথবা ডিক্রিজ হলে সেই বিষয়গুলো এখানে আমরা আনবো। তো যেমন এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু এক্সাম্পল, লাইক রিসিটস ফ্রম সেলস অফ গুডস এন্ড সার্ভিসেস, তার মানে গুডস এন্ড সার্ভিস সেল করে যা টাকা পেয়েছি, ক্যাশ রিসিভ অথবা ক্রেডিট রিসিভ সেগুলো। এন্ড ইন্টারেস্ট পেমেন্টস, যদি ইন্টারেস্টের উপর বেস করে পেমেন্ট দেওয়া হয় সেগুলো, ইনকাম ট্যাক্স পেমেন্টস গুলো। এছাড়া পেমেন্টস মেড টু দ্য সাপ্লায়ার্স ফর গুডস এন্ড সার্ভিসেস ইউজড ইন প্রোডাকশন, তো প্রোডাকশনের জন্য যে সাপ্লায়ারদের কাছ থেকে গুডস এন্ড সার্ভিসেস নিয়েছি
তো সেই গুডস গুলোর জন্য পেমেন্ট করা, এছাড়া সার্ভিসেস যদি নিয়ে থাকে অন্য কোনো কোম্পানির কাছ থেকে সেগুলোর জন্য পেমেন্ট করা, এছাড়া স্যালারি অ্যান্ড ওয়েজ পেমেন্ট, রেন্ট পেমেন্ট অ্যান্ড এনি আদার টাইপ অফ অপারেটিং এক্সপেন্সেস। সো এই ধরনের অপারেটিং আর নন অপারেটিং এই স্পেসিফিক এক্সপেন্সেস গুলো বা ইনকাম গুলো আমাদের এই পার্টিকুলার অ্যাক্টিভিটিজ আন্ডারে আসবে। দেন আমাদের যে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস আছে সেখানে কি কি আসবে? অফকোর্স ফিক্সড অ্যাসেট আর ইনভেস্টমেন্ট রিলেটেড। তার মানে এখানে বিভিন্ন ধরনের ট্রানজাকশন এরকম আসতে পারে যে যখন আপনি ফিক্সড অ্যাসেট পারচেস করছেন তখন ক্যাশ ফ্লো হবে নেগেটিভ, কারণ আমি টাকা দিয়ে দিচ্ছি, আমি পারচেস করছি ফিক্সড অ্যাসেট বাট আমি টাকাটা বা ব্যাংকের মাধ্যমে টাকাটা আমি পেমেন্ট করছি, সো অফকোর্স সেটা হবে ক্যাশ ফ্লো নেগেটিভ। তারপর যখন আমি ইনভেস্ট করব অন স্টকস অর সিকিউরিটিজ, তো সেই ক্ষেত্রে হবে কি আমি অন্য কোনো কোম্পানির স্টক অর সিকিউরিটি বাই করছি, দ্যাট মিনস উই আর ইনভেস্টিং আওয়ার মানি, সো দ্যাট টাইম আমাদেরও ক্যাশটা চলে যাচ্ছে এবং অফকোর্স এটাও ক্যাশ ফ্লো উইল বি নেগেটিভ। আবার যখন আমরা কোনো একটা কোম্পানিকে টাকা ধার দিব, লেন্ডিং মানি, সো অফকোর্স তখন সেটা লোন হিসেবে আসবে এবং তখন দেখা যাবে ক্যাশ ফ্লোটা এখানেও নেগেটিভ হচ্ছে। সেটা এটা লোন হিসেবে না দেখে এটা দেখানো হয় যে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে দেখানো হয়। দেন তারপর আমাদের বিভিন্ন ফিক্সড অ্যাসেট আছে যেগুলো ক্ষেত্রে আমরা সেল করার সময় আমরা যে টাকাটা পাচ্ছি সেটা ক্যাশ ফ্লো পজিটিভ হিসেবে শো হবে। এছাড়া আমরা যদি ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ গুলো পরবর্তীতে সেল করি সেগুলোও ক্যাশ ফ্লো পজিটিভ হবে, কারণ আমরা সেল করে সেই অনুযায়ী পেমেন্ট পাচ্ছি। এছাড়া আমাদের ইন্স্যুরেন্স অথবা লোনস এর যখন কালেকশন শুরু হবে তখন অফকোর্স আমাদের ক্যাশ ফ্লোটা পজিটিভ হবে। সো এভাবে আমাদের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে সারপ্লাস হবে বা আমাদের দেখা যাবে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে ক্যাশ ইনফ্লো হচ্ছে বা আউটফ্লো হচ্ছে। সো এই ধরনের ট্রানজাকশন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছে বিভিন্ন ধরনের পেমেন্টস আছে, এখানে দেখতে পাচ্ছেন ডিভিডেন্ড, তারপর বন্ড রিলেটেড, কমন স্টক রিলেটেড, ট্রেজারি স্টক রিলেটেড। সো যখনই আমরা কোনো বন্ড, স্টক অর শেয়ার কোনো কিছু আমরা ইস্যু করার মাধ্যমে আমরা কি করি ওই পার্টিকুলার স্টক বা বন্ডস গুলো বাইরের কোম্পানিগুলোকে সেল করি। তো তার মানে ইস্যু করার অর্থই হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো সবসময় পজিটিভ হবে, আমাদের কোম্পানি ইস্যু করছে এবং সেল করছে অন্য কোম্পানিকে, দ্যাটস ওয়াই আমরা টাকা পাচ্ছি ইন এক্সচেঞ্জ, তো দ্যাটস ওয়াই আমাদের ক্যাশ ফ্লো উইল বি পজিটিভ। আর যখন আমরা সেই স্টকস গুলোই সেই বন্ডস গুলোই আবার রিপারচেস করি বা রিডেমশন করি তখন সেটাকে বলা হয় ক্যাশ ফ্লো নেগেটিভ। তার মানে ওই স্টকস এন্ড বন্ড গুলো আমরা আবার রিপারচেস করে নিচ্ছি তাদের কাছ থেকে, তখন আমাদের সেটা ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে হচ্ছে বা ব্যাংকের মাধ্যমে। সো আমাদের পেমেন্ট যখনই বাইরে যাচ্ছে ক্যাশ আউটফ্লো হচ্ছে। তো যখনই ক্যাশ আউটফ্লো হবে সেগুলোর ক্ষেত্রে আমরা নেগেটিভ ক্যাশ ফ্লো ধরবো, আর যখনই ক্যাশ ইনফ্লোস হবে তখন আমরা পজিটিভ ক্যাশ ইনফ্লো ধরবো, ক্যাশ ফ্লো ধরবো। এন্ড আদার দেন দ্যাট যখন ডিভিডেন্ড দিব অফকোর্স আমাদের সেই ক্ষেত্রে টাকাটা পেমেন্ট হচ্ছে। এছাড়া যখন কোনো ডেট পেমেন্ট করব তখনও আমাদের সেই টাকাটা আউটফ্লো হচ্ছে। সো এভাবে করে আমাদের ডাইরেক্ট মেথডের মাধ্যমে আমরা তিনটা মেথড বা তিনটা অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে এভাবে ডাইরেক্ট মেথডে ফলো করে তৈরি করতে পারি। এখন আমরা যদি খেয়াল করি, আমি এখানে আপনাদের জন্য যে এক্সেলটা গত ক্লাসে তৈরি করেছিলাম, এখানে যে ফ্রেশ যে ডকুমেন্টটা ছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, পরবর্তীতে আমি এই ডকুমেন্টটা রিপ্লেস করে দিব। এই ডকুমেন্টটাতে আমি দুটা রিসোর্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমাদের যে রিসোর্সটা আমি আপনাদেরকে দিব বলেছিলাম, বাট এখানে আমি কি করেছি, এখানে আমি ক্যাশ ফ্লোটাও ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটো মেথডেই দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে চেঞ্জেস ইন ইকুইটি এটাও দিয়ে দিয়েছি, যাতে এই একটা শীট থেকে সবগুলো ধরনের যত রিপোর্টস আছে সব পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই প্রথম যে মেথডটা আমি দেখালাম যে ডাইরেক্ট মেথড বা ইনডাইরেক্ট মেথড যেটাই ফলো করেন না কেন, অপারেটিং অ্যাক্টিভিটিস, এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই তিনটা অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমাদের ক্যাশ ফ্লোটা হয়। সো অফকোর্স যদি আমরা ডাইরেক্ট মেথডটা খেয়াল করি, সো ডাইরেক্ট মেথডটার ক্ষেত্রে দেখেন, ডাইরেক্ট মেথডটার ক্ষেত্রে ডাইরেক্টলি আমরা সরাসরি অপারেটিং অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেই অনুযায়ী টাকাটা আমরা ক্যাশ ইন এবং ক্যাশ আউট করছি। যেমন ক্যাশ রিসিভড, সো এটা অবশ্যই পজিটিভ হবে। ক্যাশ পেমেন্ট যখনই দেখাবো এগুলো সবগুলো নেগেটিভ হবে। ক্যাশ পেড টু এমপ্লয়িজ নেগেটিভ। সো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস, দিস অল উইল বি সাম আপ হয়ে এখানে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে। এরপরে আমাদের ইন্টারেস্ট পেমেন্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স পেমেন্ট থাকবে। তো এগুলো কমপ্লিট করার পর আমরা টোটাল অপারেটিং অ্যাক্টিভিটিসে কত ক্যাশ ফ্লো হচ্ছে ইন টোটাল আমরা পেয়ে যাচ্ছি, যে টোটালটা আমরা এই পাশে লিখবো সি কলামে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে দেখতে পাচ্ছি আমাদের যখনই প্ল্যান্ট, প্রপার্টি, ইকুইপমেন্ট এগুলো পারচেস করছি তখন আমাদের এটা ক্যাশ আউটফ্লো হচ্ছে, পারচেস করার সাথে সাথে আমাদের এখানে মাইনাস হচ্ছে। আর যখনই আমরা সেলস করছি, সেলস অফ আওয়ার ইকুইপমেন্ট, তার মানে ক্যাশ ফ্লো ইনফ্লো হচ্ছে। সো আমরা এখানে পজিটিভ অ্যামাউন্ট দিই। এন্ড দেন তারপর দুটোকে সাম আপ করে এখানে টোটাল ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কত ক্যাশ ফ্লো হলো সেটা আমরা দিই। দেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হচ্ছে
আমাদের লং টার্ম লায়াবিলিটিস এবং বিভিন্ন ধরনের যে আমাদের ওনার সিকিউরিটি গুলো আছে সেগুলা। তো তার মানে এখানে যখন ইস্যু হচ্ছে কমন স্টক, দ্যাট মিনস আমাদের টাকা হচ্ছে পজিটিভ ক্যাশ ফ্লো। সো আমরা এখানে পজিটিভ অ্যামাউন্টটা দিব। প্রসেস ফ্রম ইস্যুয়েন্স অফ লং টার্ম ডেট, তো লং টার্ম ডেট দেওয়া হচ্ছে এবং ইস্যু করা হচ্ছে। তো সেই সময় আমাদের যেহেতু লং টার্ম ডেটের ইস্যুয়েন্স হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে পজিটিভ ক্যাশ ফ্লোটা আসবে। এছাড়া লং টার্ম ডেট বলতে বোঝানো হচ্ছে যে আমরা লং টার্মের জন্য কোনো অন্য কোম্পানির কাছ থেকে ডেট নিচ্ছি, ইস্যুয়েন্স। ওকে, দেন হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজেস। তো ক্যাপিটাল লিজেস বা ভাড়ায় যে লিজগুলো আসলে নেওয়া হয় সেগুলোর পেমেন্ট যখন দেওয়া হচ্ছে, তার মানে ক্যাশ আউটফ্লো হচ্ছে, দিস উইল বি নেগেটিভ। এন্ড ডিভিডেন্ড পেইড, এটাও হচ্ছে নেগেটিভ হবে। সো তারপরে ইন টোটাল আমাদের কত আসছে ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটা আমরা বের করব। বের করার পরে তিনটাকে যোগ করার পরে আমরা পাচ্ছি, এই তিনটা অ্যাক্টিভিটিস আন্ডারে যতগুলো অ্যামাউন্ট থাকবে সবগুলোকে যোগ করার পরে আমরা পাচ্ছি নেট ইনক্রিজ অথবা নেট ডিক্রিজ ইন ক্যাশ। এটা হবে টোটাল অ্যামাউন্টটা, যেটি তিনটা অ্যাক্টিভিটিস এর সমন্বয়ে আসবে। দেন তারপর আমরা এই যে পিরিয়ডটা আছে, এটা আমাদের সাপোজ ধরে নিচ্ছি আমরা এটা করছি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে। সো অফকোর্স তার মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে জানুয়ারি মাসের যে শেষের যে ব্যালেন্সটা ছিল সেটা আমাদের ফেব্রুয়ারি মাসের জন্য ওপেনিং ব্যালেন্স হিসেবে হবে। সো আমরা সেই জানুয়ারি মাসের ব্যালেন্সটাকে শেষে নিয়ে আসবো এবং সেটা হবে আমাদের জন্য বিগিনিং ব্যালেন্স। তো জানুয়ারি মাসের ব্যালেন্সটাকে আমরা এখানে অ্যাড করবো, অ্যাড করার পর ফাইনালি আমরা পাবো আমাদের ফেব্রুয়ারি মাসের এন্ড অফ পিরিয়ড ক্যাশ ব্যালেন্স, যেটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স, যেটা পরবর্তী মাসে মার্চে গিয়ে আবার বিগিনিং ব্যালেন্স হিসেবে দেখানো হবে। সো এইভাবে করে আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ডাইরেক্ট মেথডের মাধ্যমে তৈরি করতে পারি। এটা হচ্ছে হোল মেথড, যেটা আসলে এই ডাইরেক্ট মেথডের মাধ্যমে আমরা আসলে ইজিলি বুঝতে পারছি যে কত টাকা আসলে আমরা কাস্টমারকে পেমেন্ট করছি মান্থলি, কত টাকা আমরা সাপ্লায়ারদেরকে পেমেন্ট করছি, কাস্টমারদের থেকে পেমেন্ট পাচ্ছি, এছাড়া কত টাকা আমরা এমপ্লয়ীদেরকে পেমেন্ট করছি, আমাদের অপারেটিং অ্যাক্টিভিটি কেমন যাচ্ছে, আমরা ক্যাশ ফ্লো দেখেই কিন্তু বুঝতে পারছি খুব ইজিলি। এই কারণে অনেক কোম্পানি যারা আসলে ছোট থেকে ছোট কোম্পানি, তারা ইজিলি, যাদের আসলে চার্ট অফ অ্যাকাউন্টস ছোট, ট্রানজাকশনস বা অপারেশনস এখনো অল্প পরিধিতে আছে, খুব একটা কম্পিটেবল না, খুব একটা কম্পিটিটিভ না, দেখা যায় যে একদম লিমিটেড কিছু লায়াবিলিটি বা লিমিটেড কিছু স্টকস শেয়ার এগুলো নিয়ে চলছে, তাদের জন্য ডাইরেক্ট মেথড ইজ পারফেক্ট। যে ডাইরেক্ট মেথড তৈরি করা ইজি এবং ম্যানেজ করাও ইজি। তো ডাইরেক্ট মেথডের মাধ্যমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা ইজি এবং ভালো তাদের জন্য। যখনই একটা মিডিয়াম লেভেল অফ কোম্পানি হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে মাল্টিপল কোম্পানির সাথে কম্পিট করা শুরু করছে এবং তাদের বার্ষিক যে অ্যানুয়াল রিপোর্টটা আছে সেটা পাবলিশ করা শুরু করছে তারা, তখন কিন্তু দেখা যায় যে তাদের স্টকস বা বন্ডসের দাম অনুসারে কিন্তু তাদের কিন্তু শেয়ার ক্যাপিটালও বাড়তে থাকে। তো সেই অনুযায়ী দেখা যায় যে তাদের সেই মার্কেটে এই পার্টিকুলার যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা যদি তারা দেখায়, তাহলে সবাই কিন্তু জেনে যাচ্ছে ইজিলি যে কত টাকার লেনদেন হচ্ছে, ক্যাশ ফ্লোটা কোন দিকে যাচ্ছে, সবকিছু। বাট সেই কোম্পানিগুলো পরবর্তীতে দেখা যায় তারা ইনডাইরেক্ট মেথড ফলো করা শুরু করে। কারণ ইনডাইরেক্ট মেথডের মধ্যে আপনারা একটা জিনিস দেখবেন, ইনডাইরেক্ট মেথডের মাধ্যমে আমরা কোনোভাবেই ইজিলি বুঝতে পারবো না যে ওই মাসের আসলে পার্টিকুলার ব্যালেন্স অফ ক্যাশ কতটুকু অপারেটিং অ্যাক্টিভিটিস অনুযায়ী। ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথডের মধ্যে কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের পরের দুইটা অ্যাক্টিভিটিস যে দুটো আছে, এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই দুটো হচ্ছে সেম টু সেম, একই পদ্ধতি ফলো করে। যখনই পারচেজ হবে আমরা এখানে মাইনাস দিব ব্যালেন্স, যখনই সেল হবে আমরা এখানে প্লাস করবো ব্যালেন্স, দ্যাটস ইট। বাট যখন আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর কথা আসবে, তখন আমরা ইনডাইরেক্ট মেথডের মাধ্যমে যেটা করব যে নেট ইনকামটা প্রথমেই আগে ইনকাম স্টেটমেন্ট থেকে এখানে নিয়ে আসবো, এন্ড তারপর নেট ইনকামের ব্যালেন্সটা থেকে আমাদের যতগুলো পেমেন্ট হচ্ছে সেগুলোকে এখানে প্লাস করব, আর যেগুলো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে, তারপর আছে এই যে ইনক্রিজ ইন ওয়েজেস পেয়েবল, এগুলোকে করবো মাইনাস। তো তার মানে এখানে যেগুলো হচ্ছে আমাদের আসলে পেমেন্ট, যেগুলো হচ্ছে আমাদের এখান থেকে পেমেন্ট, সেগুলো হবে এখানে প্লাস, আর যেগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রেভিনিউ সেগুলো এখানে দেখাতে হবে মাইনাস, উল্টা করে দেখাতে হবে। কারণ কি আমরা এই নেট ইনকামের সাথে প্লাস এন্ড মাইনাস করছি, দ্যাটস ওয়াই। আমাদের নেট ইনকামের মধ্যে অলরেডি রেভিনিউ এন্ড এক্সপেন্সেস সবকিছু এক করাই আছে। সো আমরা যখন এই অপারেটিং অ্যাক্টিভিটিসটা উল্টা করতে যাব, অফকোর্স আমাদের এই সেই পেমেন্ট গুলোকেও উল্টা করে দেখাতে হবে। তার মাধ্যমে আমরা পেয়ে যাব যে আমাদের ওই পার্টিকুলার পিরিয়ডের মধ্যে অপারেটিং অ্যাক্টিভিটিস যা যা কিছু কমপ্লিট হয়েছে সেখানে ক্যাশ ফ্লোটা কি পরিমাণ, ঠিক আছে। তো এটার মাধ্যমে বাইরের যে কোনো কম্পিটেবল কোম্পানি ইজিলি ইভ্যালুয়েট করতে পারবে না যে আপনার অ্যাকচুয়ালি সেলস কত হয়েছে, আপনি কাস্টমারের কাছ থেকে কত পেয়েছেন।
দেন অ্যাকচুয়ালি আপনার সাপ্লায়ারকে কত দিয়েছেন, আপনার ইনভেন্টরি বা প্রোডাক্ট কি পরিমাণ আসছে সেটা ইজিলি ইভ্যালুয়েট করা যাবে না। এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা মূলত দেখা যায় যে মান্থলি তৈরি না করে অনেক কোম্পানি আছে এখন যেটা হয় যে 6 মান্থ অথবা ফুল ইয়ার কমপ্লিশনের পর ফুল ইয়ারের একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করে, যেটাকে আমরা বলি যে কম্প্রিহেন্সিভ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এন্ড সবকিছু এখানে ইনক্লুড করা থাকে। সো এই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট মেথডের মাধ্যমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটার মধ্যে আমরা নেট ইনকামটা ফার্স্টে নিয়ে আসবো, এন্ড দেন তারপর ডেপ্রিসিয়েশনটা আমরা জানি এটা নন ক্যাশ অপারেটিং ইনকাম। তো এই ক্ষেত্রে আমরা দেখা যায় নন অপারেটিং ইনকাম যেহেতু সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন ইউজুয়ালি মাইনাস হয়, তো এখানে আমরা প্লাস করব। দেন ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, সো অ্যাকাউন্টস রিসিভেবল বুঝতে পারছি এটা হচ্ছে সেলস রিলেটেড, সো অফকোর্স আমরা এখানে মাইনাস দেখাবো, উল্টা করে দেখাবো। দেন ডিক্রিজ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি এখানে পারচেজ করা হয়েছে, সো এই ক্ষেত্রে যখন ডিক্রিজ দেখাচ্ছে তার মানে এখানে আমরা মাইনাস করব। আবার এখানে ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, সো এটা হচ্ছে পেমেন্টের জন্য সাপ্লায়ারকে পেমেন্ট করেছি, সরি ডিক্রিজ ইন ইনভেন্টরি এবং ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল এই দুটোই প্লাস হবে। তারপর ইনক্রিজ ইন ওয়েজেস পেয়েবল, এখানে হচ্ছে এক্সপেন্স হচ্ছে বাট এটাও আমাদের এখানে প্লাস হবে। সো এইভাবে করে যেই অ্যাকাউন্টস গুলোর অ্যামাউন্ট গুলো অ্যাকচুয়ালি মাইনাসে হয় সেগুলো হবে প্লাস, যেগুলোর অ্যাকচুয়ালি মাইনাস প্লাসে হয় সেগুলো হবে মাইনাস। এভাবে করে আমরা টোটাল কত ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ফ্লো অ্যাকর্ডিং টু আওয়ার অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে এটা বের করতে পারবো। আর তার পরবর্তীতে যেই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আছে এটা অ্যাজ ইউজুয়াল যখনই আমরা সেল করব সেগুলোকে আমরা দিব প্লাস, যখনই আমরা পারচেজ করব বা প্রসিডিউস অফ ইস্যুয়েন্স এগুলো করব, পেমেন্ট করব, তখনই হবে আমাদের এখানে মাইনাস। সো এইভাবে করে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড ফলো করে তৈরি করতে পারবো। লাস্টে এসে ইন টোটালে 3টে অ্যাক্টিভিটি অনুযায়ী যত টাকা হবে সেই টাকাটা আমরা এখানে বসাবো এবং অ্যাজ ইউজুয়াল আমাদের প্রিভিয়াস পিরিয়ডের ব্যালেন্সটা এখানে নিয়ে আসবো, তার মানে জানুয়ারি ব্যালেন্সটা এখানে আসবে এবং এটা প্লাস হবে। প্লাস হওয়ার পর আমরা ফাইনালি ফেব্রুয়ারির জন্য এন্ড অফ পিরিয়ডে কত ব্যালেন্স আছে সেটা বের করতে পারবো। সো এই হচ্ছে আমাদের দুইটা মেথডের মাধ্যমে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো যে দুইটাই আমি আপনাদের সাথে এই শীটের মধ্যে অ্যাড করে দিয়েছি। সো গত ক্লাসে যে শীটটা ছিল ওইটা আমি আপডেট করে দিব, আজকে শীটটার সাথে বদলে দিব যাতে এটা আপডেটেড শীট, তো অফকোর্স এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পুরোটাই। ওকে, এন্ড এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাবেন তাহলে। ম্যাম ফিগার গুলো বসাই দিলে একটু ভালো হতো না, তাহলে আমরা সহজেই আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারতাম, পরে একটা মানে প্র্যাকটিস করতে পারতাম। অন্তত যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাজুম ফিগার দিয়ে যদি বসাই দিতেন। ওকে, সো ফিগার ধরে বসানোর এই জিনিসটা আমি চিন্তা করেছি, যেহেতু আমি এইটা যেহেতু আপনাদের শীটে অ্যাড করা ছিল না, আমি শীট করে দিয়েছি, শীটে অ্যাড করে দিয়েছি। বাট আপনারা যদি প্রেজেন্টেশনে খেয়াল করেন, প্রেজেন্টেশনে অলরেডি এই মেথডের মাধ্যমে দুটো জিনিসই শেয়ার করা আছে, এই যে সো ফিগার সহই প্লাস মাইনাস সহ এটা করা আছে, ঠিক আছে? ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড বোথ আপনারা যেভাবেই সুইটেবল মনে করেন এখানে ফিগার গুলো দেখে বুঝতে পারছেন যে মাইনাসে যেগুলো সেগুলোর মধ্যে ব্র্যাকেট দেওয়া আর প্লাস গুলো নর্মালি এরকম করা। তো তার মানে ইজিলি আপনারা এখান থেকে অ্যাজ অ্যান এক্সাম্পল দেখে নিতে পারবেন। তাই আমি আর ওখানে ফিগার বসাইনি, যেহেতু ওই রিলেটেড প্রত্যেকটা পার্টিকুলার ট্রানজাকশন যেহেতু আমরা ওই এক্সেলের মধ্যে করি নাই, সো এই কারণে কিছু কিছু ট্রানজাকশন অনুযায়ী কিন্তু কিছু কিছু অ্যামাউন্ট মিসিং থাকবে, দ্যাটস ওয়াই আমি এক্সেলে অ্যাড করি নাই, বাট এখানে এক্সাম্পল ওয়াইজ দেওয়া আছে। ওকে, সো অফকোর্স আপনারা যখন প্র্যাকটিস করবেন প্রথম থেকে যখন জার্নাল এন্ট্রি দিয়ে আসবেন তারপর মাসের শেষে এসে মেলাতে যাবেন তখন অবশ্যই সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এভাবে তৈরি করতে পারবেন। আচ্ছা, সো এইবার আসি হচ্ছে যে ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডের মধ্যে যেটা বলছিলাম অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এবং কোন কোম্পানি কি ইউজ করবে আসলে। সো এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমি যেটা বললাম মেইন প্রবলেমটা যে বাইরে থেকে যেসব কম্পিটিটরস আছে তারা ইজিলি যাতে ভিউ করতে না পারে, তাই অনেক কোম্পানি আছে এখন ইনডাইরেক্ট মেথড ফলো করে থাকে। বাট জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এবং আইএএস সবসময় প্রেফার করে ডাইরেক্ট মেথডের মাধ্যমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা, যেটা অ্যাকচুয়ালি ইজিয়ার এবং যেটা অ্যাকচুয়ালি বুঝতেও ইজি হয়, যে কোনো নতুন কোনো কোম্পানির জন্য করতেও খুব ইজি হয় এবং লেস সময় সাপেক্ষ। প্লাস হচ্ছে এখানে ডেফিনেটলি আপনাকে ফলো করতে হবে এই বিষয়গুলো চিন্তা করে যে আপনার যখন এরকম ইনডাইরেক্ট কিছু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে দেখতে পাবেন যে ইনডাইরেক্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাড করেছি, তারপর আমাদের এখানে কিছু ডিভিডেন্ড পেমেন্ট ছিল, তারপর আমাদের কিছু স্পেসিফিক ট্রানজাকশনস যেগুলো হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল এবং পেয়েবল ইনডাইরেক্টলি আমরা সেখানে অ্যাড করেছি। তো তার মানে হচ্ছে বাইরের যে কোনো কোম্পানি সেটা ইজিলি বুঝতে পারবে না কত টাকা আসলে ক্যাশ ফ্লো হয়েছে, সেটা শুধুমাত্র কোম্পানির ভেতরের যে ট্রানজাকশন ওয়াইজ এন্ট্রি হচ্ছে সেই অনুযায়ী
কোম্পানির ভিতরে যখন আমরা রিকনসাইল করব সেটা আমরা তখন বুঝতে পারবো যে কি পরিমাণ আমাদের ক্যাশ ব্যালেন্স আছে এবং ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ আছে। সো সেই অনুযায়ী আমরা আপডেটটা করতে পারবো। তো দ্যাটস ওয়াই বিভিন্ন কোম্পানি যেগুলো হচ্ছে মিডিয়াম টু লার্জ সাইজ তারা হচ্ছে ইনডাইরেক্ট মেথড ফলো করে, আর যারা ছোট কোম্পানি বা এন্টারপ্রেনিয়রশিপ কোম্পানি আছে, কিছু কিছু রিয়েল এস্টেট কোম্পানি আছে নতুন শুরু করেছে, কিছু সার্ভিস বেসড কোম্পানি আছে যারা নতুন শুরু করেছে, তারা এই ডাইরেক্ট মেথড ফলো করে চলতে পারবে। অ্যাটলিস্ট 1 to 2 ইয়ার্স ডাইরেক্ট মেথড ফলো করার পর যখন তারা ফিল করবে যে তারা এখন কমপ্লিট করছে মাল্টিপল অংশের সাথে এবং তাদের একটা ভিজুয়ালি বাইরে থেকে তারা বুঝতে পারছে যে তাদের একটা ভিজুয়ালি দেখা যাচ্ছে সবকিছু, তো সেই ক্ষেত্রে অবশ্যই তখন তারা ডাইরেক্ট মেথড থেকে ইনডাইরেক্ট মেথড শুরু করতে পারে, কনভার্ট হতে পারে। ঠিক আছে, সো এভাবে আমরা তাহলে ক্যাশ বেসিক মেথড তৈরি করতে পারি। আর এখানে আরেকটা বিষয় যেটা আমি মেনশন করেছিলাম যে আপনাদেরকে আমি চার্টের মধ্যে নেক্সট যে শীটটা আমি অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে চেঞ্জেস ইন ইকুইটি। তো এটা নিয়ে গত ক্লাসে আমি বলেছিলাম যে অ্যাড করে দিব, সেই কারণে এই শীটে অ্যাড করে দিয়েছি। তো চেঞ্জেস ইন ইকুইটিটা মূলত হচ্ছে যেসব কোম্পানির আসলে কমন স্টক আছে, বিভিন্ন শেয়ারস, বন্ডস, ইকুইটি যেগুলো আছে, প্লাস হচ্ছে রেগুলারলি রিটেন আর্নিংটা জেনারেট হচ্ছে, তো ওইটারও হিসেব নিকাশ করার জন্য চেঞ্জেস ইকুইটিটা একটা মিডিয়াম টু লার্জ সাইজ কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট। সো যারা আসলে গ্রুপ অফ কোম্পানি ম্যানেজ করে অথবা দেখা যায় যাদের মাল্টিপল স্টকস এন্ড সিকিউরিটিজ আছে এগুলো ম্যানেজ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্টটা প্রয়োজন। তো এই স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল যেটা করব যে আমাদের যে বিগিনিং ব্যালেন্সটা গত বছরের বা গত মান্থের যে লাস্ট ব্যালেন্স ছিল সেটাই আমাদের নেক্সট মান্থের জন্য বিগিনিং ব্যালেন্স। তো অফকোর্স ওইটা বিগিনিং ব্যালেন্সটা আমরা গত মাস থেকে নিয়ে আসবো এবং সেই অ্যামাউন্টটা টোটাল সিলিন্ডারে বসাবো। দেন আমাদের এখানে আসছে কমন স্টক এন্ড এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। তো তার মানে এটা হচ্ছে কমন স্টক নিয়ে যে ট্রানজাকশন গুলো হচ্ছে সেই ট্রানজাকশন উপর বেস করে এখানে ট্রানজাকশন গুলো অনুযায়ী আমাদের অ্যামাউন্ট বসাতে হবে। তো ফার্স্ট অফ অল কমন স্টকের যে অ্যামাউন্টটা সেটার মধ্যে অবশ্যই জানুয়ারির যে স্টেটমেন্ট আছে আমাদের চেঞ্জেস ইন ইকুইটি, ওখান থেকে আমরা আমাদের ওপেনিং ব্যালেন্স ইন পেইড ইন ক্যাপিটাল আমরা পেয়ে যাব, ওপেনিং ব্যালেন্স অফ কমন স্টক এন্ড পেইড ইন ক্যাপিটালটা পেয়ে যাব। সো ওখান থেকে আমাদের এই বিগিনিং ব্যালেন্সটা আনতে হবে। দেন স্টকস ইস্যুড, এই মাসে কয়টা স্টক ইস্যু করা হয়েছে নতুন ভাবে, সেই স্টকস ইস্যুড সেই পেমেন্টটা আমরা এখানে দেখাবো। এছাড়া স্টকস উইথ হেল্প ফর নেট শেয়ার সেটেলমেন্ট, তার মানে কয়টা স্টকস এখন পর্যন্ত আমাদের হেল্ড করা হয়েছে, মানে আমরা এখনো স্টকস গুলোকে ইস্যু করি নাই বা কিছু স্টকস রিলেটেড কিছু পেমেন্ট অনেক সময় থাকে সেটেলমেন্ট পেমেন্ট, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় এই পার্টিকুলার ট্রানজাকশনটা এখানে এন্ট্রি দিয়ে থাকি এবং এটা আমাদের স্টকস ইস্যু থেকে মাইনাস করে থাকি। এন্ড এখানে আরেকটা পেমেন্ট আছে সেটা হচ্ছে স্টকস বেস কম্পেনসেশন। সো এইটা হচ্ছে আনাদার পেমেন্ট যেটা আমরা স্টকস রিলেটেড কিছু কম্পেনসেশন পেয়ে থাকি বিভিন্ন কোম্পানির মাধ্যমে। আসলে যখন আমরা স্টকস গুলোকে সেল করতে থাকি বা ইস্যু করি ওই সময় কিছু কম্পেনসেটেড অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া হয়, ওই সময় দেখা যায় কোম্পানি থেকে সেই কম্পেনসেটেড অ্যামাউন্টটা প্লাস হয়ে যায় ইউজুয়ালি। তো আমি যেহেতু মাইনাস শুধুমাত্র একটাতে দিয়েছি তার মানে একটা হচ্ছে এখানে মাইনাস, বাকি সবগুলো অ্যামাউন্টই পজিটিভ অ্যামাউন্ট হবে। ঠিক আছে, এন্ড দেন তারপর আমরা টোটালটা পাচ্ছি হচ্ছে সবগুলোকে সাম আপ করে এখানে টোটালটা আমরা অ্যাড করব, which is our common stock and additional paid in capital total। এটা হচ্ছে আমাদের সেই টোটালটা। দিস ইজ আওয়ার ক্লোজিং ব্যালেন্স অফ ফেব্রুয়ারি, তার মানে এই মাসে ফেব্রুয়ারির ক্লোজিং ব্যালেন্স অ্যাকর্ডিং টু আওয়ার কমন স্টক এন্ড এডিশনাল ক্যাপিটাল। সো দেন নেক্সট যে সেকশনটা সেটা হচ্ছে রিটেন আর্নিং। সো প্রত্যেকটা কমন স্টকের পাশাপাশি প্রত্যেকটা মান্থেই তো আমাদের যে রেভিনিউটা জেনারেট হচ্ছে সেই রেভিনিউটা এবং নেট ইনকামটা সাথে আরো রিলেটেড কিছু অ্যামাউন্ট থাকে যেগুলোর মাধ্যমে আমাদের রিটেন আর্নিংটা নির্ধারিত হয়। সো রিটেন আর্নিং বলতে কিন্তু আমরা যে নেট ইনকামটা বুঝি এটা কিন্তু না, রিটেন আর্নিং এর মধ্যে কিন্তু আরো মাল্টিপল জিনিস অ্যাড হতে পারে। যেমন আমরা যখন একটা ইয়ার ক্লোজ হয় তখন আমাদের ডিভিডেন্ডটা আমরা পেমেন্ট করি, সেই পেমেন্টের অ্যামাউন্ট গুলো আসে, প্লাস আমাদের কিছু স্টক রিলেটেড যদি কিছু রিপারচেস করা হয়, স্টক রিপারচেস করা হয় সেগুলো থাকে। তো স্টক রিপারচেস হলে তার মানে আমাদের সেই পেমেন্ট গুলো দিতে হচ্ছে, পেমেন্ট গুলো ক্যাশে পেমেন্ট হচ্ছে বা ব্যাংকে হচ্ছে। সো রিপারচেস করার মাধ্যমে আমাদের ক্যাশটা পেমেন্ট হচ্ছে, সো পেমেন্টটাও আসে। তো এগুলো সবকিছু জেনারেট হওয়ার পর এর সাথে আরবার যদি কোনো সেটেলমেন্ট রিলেটেড কোনো ট্রানজাকশন হয়ে যায় তো সেই পেমেন্টটাও এখানে আসবে। এই ধরনের সবগুলো পেমেন্টের ইন টোটাল করার পরই আমরা পাচ্ছি আমাদের টোটাল রিটেন আর্নিংটা। তো গত মাসের যে রিটেন আর্নিং এর যে ব্যালেন্সটা সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। আমাদের জানুয়ারির যদি চেঞ্জেস স্টক দেখি সেখান থেকে আমাদের বিগিনিং ব্যালেন্সটা নিয়ে আসবো, এন্ড দেন এই মাসের নেট ইনকাম মানে নেট ইনকাম এন্ড ইনকাম স্টেটমেন্ট থেকে নেট ইনকামটা নিয়ে আসবো, নেট ইনকাম বা নেট লস যেটাই হয় ওখানে ওইটা নিয়ে আসবো ওই ব্যালেন্সটা।
এর পাশাপাশি আমরা ডিভিডেন্ড যা যা ডিক্লেয়ার করা হয়েছে অথবা ডিভিডেন্ড যা যা পেমেন্ট করা হয়েছে। ডিভিডেন্ড ডিক্লেয়ার বলতে বোঝানো হচ্ছে যে ডিভিডেন্ড আপনি ডিক্লেয়ার করেছেন, কত টাকা ডিভিডেন্ড হতে যাচ্ছে, সো এটা পেইড অথবা নন পেইড কত টাকা সেটা মেনশন করতে হবে। এর পাশাপাশি হচ্ছে আমাদের যে সেটেলমেন্টে যদি কোনো চার্জেস বা পেমেন্ট থাকে সেটা। এছাড়া স্টকস যদি রিপারচেস করে থাকি, যে স্টক গুলো আমরা আগে সেল করেছিলাম সেগুলো যদি আবার রিপারচেস করি তাহলে সেটা যদি অ্যামাউন্ট কোনো থাকে না তাহলে সেটা। এগুলো সবগুলোই হবে মাইনাসে ভ্যালু। আর বাকিটা এখানে যদি নেট পেমেন্ট নেট ইনকাম যদি হয় তাহলে হবে পজিটিভ, দেন প্লাস যদি হয় তাহলে এটা হবে নেগেটিভ। এরপর আমরা যখন এখানে ইফেক্ট অফ চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসিস, তার মানে এখানে প্লাস মাইনাস করার পর কত টাকার অ্যাকাউন্টিং পলিসিস এর মধ্যে চেঞ্জেস আছে এটা বের হবে। এবং ক্লোজিং এন্ট্রিটা আমাদের ক্লোজিং ব্যালেন্সটা এখানে বের হবে। ক্লোজিং ব্যালেন্সটা বের হবে হচ্ছে ওপেনিং ব্যালেন্সের সাথে এই সবগুলো অ্যামাউন্টকে যোগ করার পর ক্লোজিং ব্যালেন্সটা আমাদের ফেব্রুয়ারি মাসে বের হবে। সো এই হচ্ছে ইন টোটাল আমাদের, একটু এগুলো ক্লোজ করে নিই, বারবার পপ আপ আসবে। সো এটা হচ্ছে আমাদের রিটেন আর্নিংস এর ক্লোজিং ব্যালেন্স, যেটা আমরা ওপেনিং ব্যালেন্সের সাথে সবগুলোকে অ্যাড করে দেন আমাদের ক্লোজিং ব্যালেন্সটা বের করব ফর আওয়ার ফেব্রুয়ারি মান্থ। দেন লাস্টে হচ্ছে আরেকটা এডিশনাল কম্প্রিহেন্সিভ ইনকাম অর লস আসতে পারে, সেটা হচ্ছে আমাদের যদি কম্প্রিহেন্সিভ কোনো ডাটা থাকে। কম্প্রিহেন্সিভ বলতে বোঝানোই হচ্ছে, আপনারা জানেন এটা, যে বিভিন্ন কোম্পানি আসলে যখন অ্যানুয়াল রিপোর্ট জেনারেট করে ওই সময় কিন্তু আমরা দেখতে পাই যে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড চেঞ্জেস ইন ইকুইটি, এই চারটা যে স্টেটমেন্ট থাকে, এই চারটা স্টেটমেন্টের পাশাপাশি তারা আবার কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, কম্প্রিহেন্সিভ ব্যালেন্স শিট এগুলো তৈরি করে। সো এটা তৈরি করার মানেই হচ্ছে যে অন্যান্য একটা কোম্পানির আন্ডারে যদি কোনো সাবসিডিয়ারি অথবা সিস্টার কনসার্ন কোনো কোম্পানি থাকে, সাপোজ আমি একটা গ্রুপ অফ কোম্পানির কথা বলছি যার আন্ডারে যারা আছে টেক্সটাইল, যার আন্ডারে আছে ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানি, যার আন্ডারে আছে সাপোজ এরোপ্লেন কোম্পানি। সো একটা গ্রুপ অফ কোম্পানির আন্ডারে মাল্টিপল টাইপ অফ কোম্পানি আছে। সো এগুলো সবগুলোই সিস্টার কনসার্ন কোম্পানি এবং সবগুলোই হচ্ছে সাবসিডিয়ারি অফ দ্যাট মেইন প্যারেন্ট কোম্পানি। তো প্রত্যেকটা সাবসিডিয়ারি কোম্পানির ডাটাগুলোকে হিসাব নিকাশ করে ইন টোটাল এখানে জেনারেট করা হয় এবং সেই ডাটাটাকে এখানে নিয়ে আসা হয় যে কম্প্রিহেন্সিভ ইনকাম আর লস কত হয়েছে ওই পার্টিকুলার শিট গুলা থেকে, ওই পার্টিকুলার রিপোর্ট গুলা থেকে কত ইনকাম এন্ড লস হয়েছে সেটা এখানে নিয়ে আসা হয়। এবং গত মাসে কত ছিল সেটা ওপেনিং ব্যালেন্সটা এখানে নিয়ে আসা হয়। এই মাসে কত ইনকাম এন্ড লস হয়েছে সেই কম্প্রিহেন্সিভ ইনকাম এন্ড লসটা এখানে নিয়ে আসা হয়। যে দেখেন যেটা হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ, তার মানে এটা হচ্ছে প্যারেন্টস কোম্পানির ডাটা, যে প্যারেন্ট কোম্পানির ইকুইটি কত এটা ডাটা, আর নিচেরটা হচ্ছে আদার কোম্পানির ইকুইটির ডাটা কত। সো এটা বের করার জন্য আদার কোম্পানির ইনকাম আর লসটা নিয়ে আসা হয় এবং ওপেনিং ব্যালেন্সের সাথে এটাকে অ্যাড করা হয়। তাহলে আমরা ওপেনিং ব্যালেন্সের সাথে যখন অ্যাড করতে পারছি তখন আমাদের এখানে লাস্টে এসে ক্লোজিং ব্যালেন্স ইন ফেব্রুয়ারি আমরা পেয়ে যাচ্ছি। তো তারপরে যেই তিনটা আমরা পেলাম, এই যে ক্লোজিং ব্যালেন্স ইন ফেব্রুয়ারি অফ রিটেইন আর্নিং, ক্লোজিং ব্যালেন্স অন ফেব্রুয়ারি অফ কম্প্রিহেন্সিভ ইনকাম এন্ড লস, and other than that আমাদের ক্লোজিং ব্যালেন্স অফ কমন স্টক এন্ড এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। সো এই তিনটা যখন অ্যাডজাস্ট করব, আমরা একসাথে করব, তখন আমরা পাচ্ছি যে ক্লোজিং ব্যালেন্স অফ ইকুইটি অন ফেব্রুয়ারি 2021। তার মানে এটা হচ্ছে ইন টোটাল অফ আওয়ার চেঞ্জেস ইন ইকুইটি। সো এইটাই হবে আমাদের নেক্সট মান্থের জন্য বিগিনিং ব্যালেন্স, লাস্টের যেই ক্লোজিং ব্যালেন্সটা সেটাই আমাদের নেক্সট মান্থের জন্য বিগিনিং ব্যালেন্স। এভাবে করে আমরা কমপ্লিট করতে পারি আমাদের চেঞ্জেস ইন ইকুইটির যেই আমাদের রিপোর্টটা দরকার সেটা। তো এটা সব কোম্পানিতে প্রথম দিকেই তৈরি করা হয় না। দেখা যায় যে যেসব কোম্পানি আসলে প্রাথমিক পর্যায়ে 1 বা 2 বছরের মতো সময় নিয়ে দেখা যায় আস্তে আস্তে গ্রোথ বাড়ে এবং তাদের স্টকস বা শেয়ারের ভ্যালু বাড়তে থাকে, তারা যখন শেয়ার মার্কেটে ফোরকাস্ট হয়, তারা যখন শেয়ার মার্কেটে অ্যাডজাস্ট হয়, লিস্টেড হয়, দেন ফাইনালি তখন তাদের একটা এই ধরনের স্টেটমেন্ট প্রয়োজন হয়, যেটা আমরা পরবর্তীতে জানি যে এভাবে আমাদের তৈরি করলে বেস্ট। এছাড়া যদি আরো এডিশনাল কোনো ডাটা থাকে যেটা শেয়ার নিয়ে, স্টকস নিয়ে বা বন্ড নিয়ে, সবগুলোই এখানে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে চেঞ্জেস ইন ইকুইটিটা। সো আমরা হচ্ছে এই দুইটা রিপোর্ট নিয়ে ডিসকাস করার ছিল। তোমাদের ফাইন্যান্সিয়াল যেই অ্যাকাউন্টিং এর যে পার্ট গুলা, এগুলো ছাড়াও আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে ব্যাংক রিকনসিলিয়েশন। সো ব্যাংক রিকনসিলিয়েশন অথবা ক্যাশ বুক রিকনসিলিয়েশন কি জিনিস? তো এটা হচ্ছে আমরা যখন প্রত্যেক মান্থ শেষ করি, প্রত্যেক মাসে শেষে একটা ব্যালেন্স আসে না, যে ইনকাম স্টেটমেন্ট একটা মানে ব্যালেন্স পাই, তারপর ব্যালেন্স শিটের মধ্যে একটা ব্যালেন্স পাই,
সো প্রত্যেকটা ব্যালেন্সের মধ্যে দেখতে পাবেন ব্যাংক অথবা ক্যাশের পাশে যে ব্যালেন্সটা, এটা হচ্ছে ওই মাসের ব্যাংকের ট্রানজাকশনের ব্যালেন্স বা ক্যাশের ট্রানজাকশনের ব্যালেন্স। সো এই ব্যালেন্সটার ভিতরে যত ট্রানজাকশন আছে এগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান ম্যাচ করি, সেটাকেই বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন বা ব্যাংক ম্যাচিং অথবা ক্যাশ রিকনসিলিয়েশন, ক্যাশ ম্যাচিং। সো এটা কি হয় যে এখানে যত ট্রানজাকশন হয়েছে, এখানে তো অনেকগুলো ট্রানজাকশনের মাধ্যমে আমরা জার্নাল এন্ট্রি করেছি, এন্ড দেন ডাটাগুলো এখানে পোস্ট করে করে টোটাল আসছে ক্যাশ এত টাকা। সো লেজারের মধ্যে আমরা জানি যে লেজার অথবা জার্নালে যদি চলে যাই, জার্নাল অথবা লেজারে যদি আমরা হিসেব নিকাশ দেখি, এখানে কোন কোন ডেটে কোন কোন ডাটা অনুযায়ী ক্যাশে পেমেন্ট হয়েছে, কোন কোন ডাটা অনুযায়ী ব্যাংকে পেমেন্ট হয়েছে, এটা যদি আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্টটা জাস্ট ডাউনলোড করে ম্যাচ করি, সেটাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট। ডাউনলোড করে ম্যাচ করাটাকে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন। এন্ড ক্যাশ বুকের মধ্যে যদি আমরা এন্ট্রি দিয়ে রাখি আলাদাভাবে যে আজকে ক্যাশ পেমেন্ট এত হয়েছে, আজকে ক্যাশ পেমেন্ট এত পেয়েছি, এভাবে যদি ক্যাশ বুক ম্যানেজমেন্ট করে থাকি আলাদা করে, সেটাকে আমরা বলি ক্যাশ বুক রিকনসিলিয়েশন। তখন সেই বুকের সাথে আমাদের এই জার্নাল এন্ট্রি গুলোকে ম্যাচ করতে পারবো যে আমরা আসলে ক্যাশের মাধ্যমে কি কি ট্রান্সফার করেছি। একদম 10 টাকা 5 টাকা থেকে শুরু করে যত বড় বড় ক্যাশে পেমেন্ট হয় সবগুলোর হিসাব নিকাশ আমাদের রাখতে হয়, এবং দেখা যায় যে এন্ড অফ দ্য মান্থে এসে আমাদের সবগুলো মিলাতে হয়। তো এই মিলানোটাকেই বলা হয় যে আমাদের ক্যাশ রিকনসিলিয়েশন বা ব্যাংক রিকনসিলিয়েশন। এবং এই ক্ষেত্রে ওই যে আমাদের এডিশনাল কিছু চেক থাকে, ভাউচার থাকে, এগুলো মিলাতে হয়। তো এই জন্য আমি রেফারেন্সের ঘরটা রেখেছিলাম যে কোনো কারণে যদি এখানে ক্যাশের পাশাপাশি কোনো ব্যাংকে আমরা যদি পেমেন্ট দিই, তখন দেখা যায় ব্যাংকে পেমেন্টের সময় আমরা অনেক সময় চেকের মাধ্যমে পেমেন্ট দিই, অনেক সময় চেক রিসিভ করে থাকি, দেন ব্যাংকে সেটা পরবর্তীতে চেকটা সাবমিট করা হয় বা ডিপোজিট করা হয়। তো ব্যাংকের টাকাটা যে ইনক্রিজ হচ্ছে ওই একটা চেকের মাধ্যমে, ওই চেকের রেফারেন্সটা এখানে অ্যাড করা থাকলে আমরা ইজিলি বুঝতে পারি যে এই চেকটার সেই অ্যামাউন্টটা আমাদের ব্যাংকে আসছে বা ক্যাশ অ্যাড হয়েছে। তো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পারি রিফ্লেকশনটা। তো প্রত্যেকটা মান্থেই এজন্য রিকনসিলিয়েশন করাটা খুব জরুরি। আর এটাকেই বলা হয় যে ইন্টারনাল অডিটিং। আমরা যে বলি না ইন্টারনাল অডিটিং, ইন্টারনাল অডিটিংটার মিনিং হচ্ছে যে আপনি একটা ট্রানজাকশন এন্ট্রি দিচ্ছেন জার্নাল এন্ট্রির মাধ্যমে, এরপর লেজার ব্যালেন্স বের করছেন, ট্রায়াল ব্যালেন্স বের করছেন, ট্রায়াল ব্যালেন্সের ফাইনালি আপনি ডাটাটা নিচ্ছেন ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে রিফ্লেকশন করে দেখাচ্ছেন। এখন এখানে যতগুলো ডাটা আসছে আসলে কি সবগুলো ডাটা ঠিক আছে নাকি কোনো ডাটা মিসিং আছে, এটা বের করাটাকেই বলা হয় অডিটিং। এবং এর পাশাপাশি রেফারেন্স যতগুলো শিট, যতগুলো ভাউচার, যত ডকুমেন্টস দরকার সবকিছু আমাদের অ্যাভেলেবল আছে কিনা এটা চেক করা হয় অডিটিং এর ক্ষেত্রে। যে আমি প্রত্যেকটা যে ট্রানজাকশন জার্নালিটি করছি, এই যে ক্যাশের মাধ্যমে পেমেন্ট দেখাচ্ছি, ক্যাশের মাধ্যমে পেমেন্ট হয়ে গেল, তার মানে কি ভ্যালিড কোনো আমাদের ডকুমেন্ট থাকবে না? অফকোর্স ডকুমেন্ট থাকবে। কোনো হয়তো রিসিপ্ট ছিল, কোনো হয়তো আমাদের চেক ছিল এটার সাথে, অথবা কোনো হয়তো আমাদের এখানে ভাউচার আছে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, যেটার মধ্যে সিগনেচার করা আছে যে এই পার্সনের কাছ থেকে আমরা টাকাটা পেয়েছি। তো তার মানে এখানে সেই ভ্যালিড অডিটিংটার মাধ্যমে সেই ভ্যালিড ডকুমেন্টেশনটা চেক করা হয়। এর পাশাপাশি ব্যাংক এন্ড ক্যাশ বুক রিকনসিলিয়েশন করা হয়। তো এটাকে আমরা বলে থাকি ইন্টারনাল অডিটিং, যেটা আমরা নিজেরা করে থাকি। আর যদি বাইরের কোনো ফার্মকে দিয়ে করাই তাহলে ট্যাক্সেশন পারপাসে বা আমরা যদি বাইরের কোনো কোম্পানির মাধ্যমে করাই সেটাকে বলা হয় এক্সটার্নাল অডিটিং। তো এই এক্সটার্নাল অডিটিং অনেক কোম্পানি করে থাকে। তো অনেক বড় বড় কোম্পানি আছে যারা আসলে বাইরের কোম্পানির মাধ্যমেও আরেকবার ডাটাগুলোকে চেক করায় যে অ্যাকাউন্টেন্ট কোনো ভুল করলো না তো, বা কোনো ডকুমেন্ট মিসিং নেই তো, ট্যাক্সেশন করার সময় ট্যাক্স সাবমিট করার সময় কোনো প্রবলেম হবে না তো। তো এই জিনিসগুলো কনফার্ম করার জন্য অনেকে এক্সটার্নাল অডিটিংটাও করে। ঠিক আছে? সো এই তো ছিল আমাদের ওভারঅল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ধাপে ধাপে সবগুলো পদ্ধতি যেগুলো আমরা ফলো করে আসলে ডকুমেন্টেশন করি। ডকুমেন্টেশন করে থাকি আমরা মূলত মান্থলি ওয়েতে, এবং ডকুমেন্টেশনের মধ্যে থাকে আমাদের চেকের মাধ্যমে যেগুলো পেমেন্ট দিই, চেকটাকে আমরা প্রিন্ট আউট করে সেটা ডকুমেন্ট রাখি, ভাউচারের মাধ্যমে সাইন নিয়ে আমরা সেটা ডকুমেন্ট রাখি, ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচার এবং জার্নাল ভাউচার, তিনটা ধরনের ভাউচারই আমরা জেনারেট করতে পারি। এবং যেটা যেটা ক্রেডিট পেমেন্ট সেগুলোর জন্য আমরা জার্নাল ভাউচার জেনারেট করি, যেগুলো যেগুলো ক্যাশ পেমেন্ট অর ক্যাশ রিসিভড সেগুলোর মাধ্যমে আমরা তৈরি করি ডেবিট এবং ক্রেডিট ভাউচার। ক্যাশ বলতে ক্যাশ হতে পারে, ব্যাংকও হতে পারে। সো এই হচ্ছে ওভারঅল আমাদের ট্রানজাকশনাল এন্ট্রিজ গুলোর পাশাপাশি ডকুমেন্টেশন প্রিপারেশন, যেটা আমাদের প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ খুব গুছিয়ে এগুলো করা উচিত। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন আছে?
ম্যাম জি বলুন। যে একটু কোশ্চেন করি, সেটা হচ্ছে যদি আজকে ক্লাস শেষ হয়ে যায়, তো পরবর্তীতে কি মানে কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে আপনাকে নক দিলে পাবো কিনা? হ্যাঁ, পরবর্তীতেও যদি আপনি কোনো আপনার কোম্পানি ওয়াইজ কোনো কোশ্চেন থাকে বা আপনি যদি কোনো জানার আগ্রহ কোনো কোশ্চেন করতে চান অ্যাকাউন্ট রিলেটেড, নো প্রবলেম, আপনি আমাকে নক করলেই হবে বা আপনার কোয়েরি গুলো আলাদা নোট আউট করে জাস্ট আমাকে পাঠিয়ে দিলেই হবে। আমি আপনাকে রিসোর্সেস অনুযায়ী আমি আপনাদেরকে শেয়ার করবো, জি নো জি প্রবলেম। জি, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, যিনি সফটওয়্যারে ক্লাস করাবে উনিও কি এক্সপার্ট? অবশ্যই, উনি তো অবশ্যই লং টার্ম ধরে সফটওয়্যারে উনি কাজ করেছেন, প্র্যাকটিক্যালি অনেক ডাটা ওনার কাছে অ্যাভেলেবল আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করবে। এবং ক্লাসে হচ্ছে উনি আপনাদেরকে ট্যালির টোটাল যে ফাংশনস এন্ড ফিচার্স গুলো আছে, ইনশাল্লাহ ক্লাসগুলো আপনারা খুব এনজয় করবেন, যেহেতু উনি প্রত্যেকটাই প্র্যাকটিক্যালি দেখাবেন কিভাবে আপনারা আপলোড করবেন আর কাজগুলো করবেন, কোন কোন টেকনিকের মাধ্যমে ফলো করে কাজগুলো করবেন। মানে ওই যে সফটওয়্যার বলতে তো আমরা জানি যে আসলে একটা জিনিস শিখে ফেলে দেন পরবর্তীতে করতে ইজি হবে, কিন্তু আসলে যে কত সেটিংস এন্ড সেটআপ ভিতরে আছে সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে এবং শিখতে হবে। সেই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন ক্লাস ওয়াইজ। আর যেহেতু 4টা কোম্পানি নিয়ে দেখানো হবে, তার মানে 4 ধরনের কোম্পানির ডাটা নিয়ে আপনাদের সাথে প্র্যাকটিক্যালি কাজ করা হবে। তো আমি ধরেন এরকম প্র্যাকটিক্যালি কিছু কাজ আপনাদেরকে ক্লাসে দেখিয়েছি, উনি আপনাদেরকে সফটওয়্যারের মাধ্যমে সেই কাজগুলো এবং ডাটাগুলো শেয়ার করে আপনাদেরকে ইনপুট করা দেখাবে। ঠিক আছে? সো অবশ্যই ভালো করে শিখতে পারবে। সো আমি চলে যাচ্ছি ম্যানেজারাল অ্যাকাউন্টিং এ এবার তাহলে। সো যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্টটা আমাদের ডান, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা বুঝলাম যে কিভাবে আমরা অ্যাকাউন্টিং প্রসেস গুলো মেনটেন করব, কাজগুলো কিভাবে আমরা যে কোনো কোম্পানির জন্য করতে পারি গুছিয়ে। সফটওয়্যার থাকলে খুবই ভালো, আর যদি সফটওয়্যার না থাকে তবুও আমরা কখনো ফিল করব না যে আমরা পারি না বা এটা করতে পারবো না এরকম কিছু। অবশ্যই এক্সেল এর মাধ্যমে করা সম্ভব। আর কিছু কিছু যে ফাংশন আপনাদেরকে শিখিয়েছি এগুলো হচ্ছে একেবারে ইজি গোয়িং ফাংশন, এছাড়া অনেক একটু টাফ টাফ ফাংশন আছে। কিছু ফাংশনস আছে যে নিজেরাই আপনারা শিখে নিতে পারবেন, ছোট ছোট কিছু ফাংশনস আছে যেগুলো আপনারা চাইলে আরেকটু নিজেদের সুবিধার্থে শিখে নিয়ে কাজগুলো করতে পারবেন। সো এগুলো হচ্ছে আসলে যে কোনো পদ্ধতিটা শিখতে হলে আপনাদেরকে বুঝতে হবে যে কি পারপাসে আপনি শিখতে চাচ্ছেন। সাপোজ আপনি কোনো একটা ফাংশনের মাধ্যমে চাচ্ছেন যে সিরিয়াল নাম্বারটাকে অটোমেট করতে, সাপোজ একটা পার্টিকুলার কলামে। তো সেইটা সার্চ করার জন্য অফকোর্স আপনি গুগলে বা ইউটিউবের মাধ্যমে সার্চ করতে পারেন যে টিপিক্যালি পার্টিকুলার ওয়ার্ড লিখে এভাবে সার্চ করতে হবে, একদম স্পেসিফিক ওয়ার্ড লিখে সার্চ করতে হবে যে আপনি কিভাবে চাচ্ছেন। সো টু অ্যাড সিরিয়াল নাম্বারস beside my column or inside one column, how to automate that. তো এভাবে যদি স্পেসিফিক ওয়ার্ড ইউজ করে আপনি ইউটিউবে খুঁজেন বা গুগলে খুঁজেন, অফকোর্স সেগুলোর ফাংশন পেয়ে যাবেন। আবার ধরেন পিভট টেবিলের মধ্যে আমরা অনেক ফাংশন দেখি, তারপর এক্সেল এর মধ্যেই বা স্প্রেডশিটে আমরা অনেক ফাংশন করে থাকি। তো এগুলো ধরেন শেখার জন্য মাল্টিপল টাইপ অফ এরকম টেকনিক্স আছে কিছু কিছু, যে আপনি যখন যে ওয়ার্ডস গুলো ইউজ করে সার্চ করবেন সেই ওয়ার্ড অনুযায়ী কিন্তু সার্চ ইঞ্জিন আপনাকে সেই রেজাল্ট গুলো শো করবে। তো অবশ্যই সেই ক্ষেত্রে আমরা ইন্টারনেটে সার্চ করার প্রসেস গুলো একটু ভালোভাবে করতে পারলে আর একটু টেকনিক্যালি ভালো হলে অবশ্যই আমি চিন্তা করি যে আপনারা আরো ভালো কিছু ফাংশনস দেখতে পারবেন বা শিখতে পারবেন। যেগুলো শিখিয়েছি এগুলো তো লং টার্ম মনে রাখার মতো ফাংশন এবং ইজিলি আপনারা অন্য কোনো শিটেও কোনো দরকার হলে কখনো আপনি ইউজ করতে পারবেন এই ধরনের ফাংশন। সো এবার চলে আসি ম্যানেজারাল অ্যাকাউন্টিং এর সাইটে। সো এই সাইটটা হচ্ছে মূলত যারা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্টস বা ম্যানেজার অফ আওয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টস, তারা আসলে এই টেকনিক্যাল কাজগুলো করে থাকে। মেনলি তারা আসলে টেকনিক্যালি কিছুই করে না, তারা আসলে যেটা করে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে রিপোর্টস গুলো আছে সেই রিপোর্টস গুলোর মাধ্যমে অ্যানালাইসিস করে বের করা যে তাদের কোম্পানির আসলে প্রোগ্রেসটা কিরকম, ইন্টারপ্রিট করা যে অ্যাকাউন্টিং এ যা ইনফরমেশন আমরা এই রিপোর্ট করতে পাচ্ছি ইন্টারপ্রিট করে বের করা, ম্যানুয়ালি বুঝানো তাদের ডাইরেক্টরদেরকে ম্যানেজারসদেরকে যে ইয়েস আমাদের কোম্পানি এই প্রোগ্রেসে যাচ্ছে বা আমাদের গোলটা কোন দিকে সেদিকে আমরা যাচ্ছি কিনা। তো সেই বিষয়গুলো অ্যানালাইসিসের মাধ্যমে সে বোঝায়। এবং এই অ্যাকাউন্টিং এর এই পার্টটাকে বলা হয় ম্যানেজারাল অ্যাকাউন্টিং এই কারণে, কারণ এখানে আমরা বিভিন্ন ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এর জন্য এই কাজগুলো করে থাকি। আর ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং সবসময় অপারেশনাল ক্ষেত্রেই হয়ে থাকে বেশিরভাগ, মানে ফিল্ডে অপারেট করছে বা ধরেন প্রোডাক্ট বা সার্ভিসেস প্রোভাইড করছে কাস্টমারদের সাথে কানেক্ট করার জন্য যে অপারেটিং অ্যাক্টিভিটিস গুলো করে থাকি আমরা, সেই অপারেটিং অ্যাক্টিভিটিস এর যাতে আউটকামটা ভালো হয় সেই কারণেই আমরা এই পার্টিকুলার ডিসিশন মেকিং গুলো করে থাকি।
সো ম্যানেজারাল অ্যাকাউন্টিং এর মধ্যে আসলে আমাদের বিভিন্ন ধরনের এই যে আমরা যে বাজেট শিখেছি, বাজেটও কিন্তু ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর একটা টপ লেভেলের একটা অ্যানালাইসিস বা টপ লেভেলের ফোরকাস্টিং পার্ট। তো যেটা আমরা করেছি সেকেন্ড ক্লাসে, এবং যেহেতু বাজেটটা আমরা জানি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে আসলে এখন ইনক্লুড হয়ে যাচ্ছে, এবং যে সব ধরনের কোম্পানিতে এই বাজেটটা তৈরি করতে হচ্ছে। তো এটা ডাজন্ট ম্যাটার যে আপনার কোম্পানিটা ছোট না বড়, বাজেট করার মাধ্যমে খুব ইজিলি শর্ট টার্ম গোল ম্যাক্সিমাইজ করা যায়, এবং দেখা যায় লং টার্ম পর্যন্ত বাজেট, মানে অ্যানুয়াল বাজেট যখন আমরা জেনারেট করি ফুল 12 মাসের জন্য, সেটা কিন্তু লং টার্ম গোলটাকেও মিট করে। তো যখন লং টার্মের জন্য করব, সেটা কিন্তু আমাদের ম্যানেজারাল অ্যাকাউন্টিং এর পার্ট হয়ে যাচ্ছে, এবং সেখানে আরো অ্যানালিসিস চলে আসে। আর অপারেশনাল ডাটাগুলোকে আমরা ইউজ করতে পারি ম্যানেজার ডিসিশন কি। সো ফার্স্ট অফ অল যে অ্যানালিসিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে মার্জিন অ্যানালাইসিস, এবং এই মার্জিন অ্যানালাইসিসটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা আছে তাদের জন্য সুইটেবল। বিকজ কেন বলছি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কারণ এটা হচ্ছে প্রোডাকশনের যেই মার্জিনস গুলো আছে, প্রোডাকশনের যে সেলস গুলো হয়ে থাকে আমাদের, সো সেলস এর পাশাপাশি যে কস্ট গুলো হয়, কস্ট অফ গুড সোল্ড, সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গ্রস প্রফিট, তাই না? তো গ্রস প্রফিটের একটা মার্জিন আছে, আবার নেট প্রফিটের একটা মার্জিন আছে। যখন গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্সেস বা নন অপারেটিং এক্সপেন্সেস গুলোকে বাদ দিই, তখন আমরা পাচ্ছি নেট প্রফিট বা নেট লস। সেই নেট প্রফিট বা নেট লসের একটা মার্জিন আছে। তো সেই মার্জিনটাকে অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো আমাদের কোম্পানি আসলেও কি ভালো দিকে যাচ্ছে কিনা। এখানে আমাদের বের করতে হবে যে ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে ইট ইনক্লুডস দ্য ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট দ্যাট ডিটারমিনস অপটিমাল সেলস মিক্স অফ দ্য কোম্পানিজ প্রোডাক্ট। তার মানে একটা প্রোডাক্টের কি কি সেলস মিক্স ফলো করে আমরা আসলে ব্রেক ইভেন পয়েন্টটাকে অ্যাচিভ করতে পারি। তার মানে হচ্ছে আমাদের যে কাস্টমার ডিমান্ড আছে মার্কেট প্লেসে, আমরা সেই অনুযায়ী প্রোডাক্ট গুলা উৎপাদন করে সেল করতে পারছি কিনা, এটাকে এনশিওর করা হয় মার্জিন অ্যানালাইসিসের মাধ্যমে। এবং এনশিওর করা হয় এটাও যে আমি যে পরিমাণ সেলস করছি এবং যে পরিমাণ কস্ট জেনারেট হচ্ছে, সেই অনুযায়ী আমাদের প্রফিটটা ভালো আসছে কিনা, প্রফিটটা আমরা যে পরিমাণ টার্গেট করেছিলাম সেই লেভেলটা আমাদের ভালো আছে কিনা। মার্জিন অ্যানালাইসিসের মধ্যে প্রফিটের ক্ষেত্রে গ্রস প্রফিট এবং নেট প্রফিট, বিশেষ করে নেট প্রফিট যদি 40% এর উপরে থাকে, নেট প্রফিট যদি 40% এর উপরে থাকে, তাহলে সেটাকে সেই কোম্পানিকে ধরা হয় বেটার ওরিয়েন্টেড কোম্পানি, যারা আস্তে আস্তে ফিউচারের দিকে তাদের গোল অনুযায়ী আগাতে পারছে। আর যাদের নেট প্রফিট থাকে 40% একটু নিচের দিকে, তাদেরকে দেখা যায় কম্পিট করে উঠতে হবে, সেই পজিশনে তারা থাকে। তখন বুঝে নেওয়া হয় যে ঠিক আছে, তাহলে তার মানে আমাদের নেট প্রফিটটা সেভাবে গেইন হচ্ছে না যেভাবে আমরা চাচ্ছি, তো তার মানে এখানে আরো কাজ করার স্কোপ আছে, তো সেটা বোঝা যায়। এই হচ্ছে মার্জিন অ্যানালাইসিস, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাকশন রিলেটেড কোম্পানি বা রিটেল কোম্পানি তারাও অ্যানালাইসিস করে বের করতে পারবে। দেন এই প্রত্যেকটা অ্যানালাইসিস যে কয়েকটা অ্যানালাইসিস দেখাচ্ছি আমি আপনাদেরকে, এখানে আর এক্সাম্পল গুলো অ্যাড করি নাই, বাট আমি আপনাদেরকে আজকে যে রিসোর্স দিব সেখানে আমি লিংক দিয়ে দিয়েছি, আপনারা পুরো এক্সাম্পলটা দেখতে পাবেন যে কিভাবে এই অ্যানালাইসিসটা করা হয়। সেই অ্যানালাইসিসের পুরো এক্সাম্পল আমি আপনাদেরকে একটা আর্টিকেল ওয়াইজ আমি এক্সাম্পলটা অ্যাড করে দিয়েছি আপনাদের রিসোর্সেস এর মধ্যে, তো এটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করে দিব। তো প্রত্যেকটা অ্যানালাইসিসের উপর বেস করে অ্যানালাইসিসটা কিভাবে করা হয় একটা কোম্পানির জন্য ইন ডিটেইলস এখানে লেখা আছে। সো আপনারা খুব ইজিলি শিখতে পারবেন যে অ্যানালাইসিসটা যেটা আপনার দরকার হবে কোম্পানি ওয়াইজ, আপনারা ওখান থেকে নিয়ে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনাদের কোম্পানির জন্য। প্লাস হচ্ছে কনস্ট্যান্ট অ্যানালাইসিস। সো এই কনস্ট্যান্টটা হচ্ছে মূলত প্রিন্সিপাল বটলনেক্স। বটলনেক্স বলতে বোঝায় আসলে আমাদের যে কাজের প্রসেস, একটা প্রোডাকশন লাইনের মধ্যে যে কাজগুলো করা হয়, একটা র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ফিনিশ গুড প্রিপেয়ার করার জন্য মাঝখানে যতগুলো ধাপে ধাপে মেশিনারিজ এর মাধ্যমে প্রিপেয়ার করা হয় প্রোডাক্টটাকে, সেটার আন্ডারে কিছু কিছু ছোট 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 আমাদের দেখা যায় প্রসেসের মধ্যে ঘাটতি থাকতে পারে। ওই ঘাটতিগুলোকে বলা হচ্ছে বটলনেক্স। ছোট ছোট প্রবলেমস বা ইনএফিসিয়েন্সিস যেগুলো থাকে, এই বটলনেক্স গুলোর মধ্যে যে ইনএফিসিয়েন্সি গুলো তৈরি হয়, হতে পারে সেটা মেশিনারিজ এর কোনো একটা পার্ট নষ্ট হয়েছে, হতে পারে কোনো একটা অয়েল বা গ্রিস কম দেওয়া হয়েছে, যার কারণে প্রোডাকশনের লেভেল অফ ইউনিটস আমাদের কমে যাচ্ছে। সো ইউনিটস অফ প্রোডাকশন আমাদের কমে যাচ্ছে, অথবা আমাদের প্রোডাকশনের যে কোয়ালিটিটা সেটা নষ্ট হচ্ছে। সো কনস্ট্যান্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আসলে বের করি
যে আমাদের যে প্রোডাকশন লাইন আছে এই লাইনের মধ্যে কোথায় ডিফিকাল্টিটা হচ্ছে, এবং আমরা বের করি যে এই যে বটলনেক্স গুলা প্রত্যেকটা পার্ট বাই পার্ট কাজ করা হচ্ছে, পার্ট গুলোর মধ্যে কোথায় কোথায় ডিফিকাল্টি ফেস করছি আমরা। তো সেই অনুযায়ী তাহলে আমরা ইজিলি আগে থেকে প্রিকশন নিতে পারি, ইমপ্রুভ করতে পারি আমাদের প্রোডাকশনটাকে। এবং এর পাশাপাশি যেহেতু প্রোডাকশনের মাধ্যমেই সেলটা হচ্ছে এবং সেল এর সাথে সাথে আমাদের কোম্পানির রেভিনিউ, প্রফিট, এটা অনেক কানেক্টেড। দ্যাটস ওয়াই আমাদের এই ক্ষেত্রে এই একেবারে মানে গোড়া থেকে এই কাজগুলো করে আসতে হবে, এই অ্যানালিসিস গুলো করে করে আমাদের সামনের দিকে আগাতে হবে। এই কারণে কনস্ট্যান্ট অ্যানালিসিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য বা যারা আসলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করে থাকে তাদের জন্য। সো অবশ্যই সব ধরনের এই ধরনের কোম্পানিগুলোর জন্য খুবই ইউজফুল। দেন নেক্সট হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিংটা যে কোনো কোম্পানির জন্যই ইউজফুল যাদের স্টকস, বন্ড, শেয়ার এগুলো আছে, ঠিক আছে? তো যেসব কোম্পানির স্টকস, বন্ড, শেয়ার এগুলো আছে এবং তারা অন্যান্য কোম্পানিতেও ইনভেস্ট করে থাকে, ক্যাপিটাল বাজেটিং ইট ইজ টোটালি অ্যানাদার সাবজেক্ট, যেটা আমি আমার বিবিএ এমবিএ তে আমি যখন অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের উপর বিবিএ এমবিএ তে মেজর করেছিলাম তখন আলাদাভাবে আমি এই একটা পুরো একটা কোর্স করেছিলাম শুধু ক্যাপিটাল বাজেটিং উপর। সো ক্যাপিটাল বাজেটিং হচ্ছে মূলত আপনারা যখন একটা কোম্পানির শেয়ার বা বন্ড পারচেজ করতে যাবেন, একটা কোম্পানির ম্যানেজার হিসেবে ডিসিশন নিতে হবে আপনাদেরকে যে ওই শেয়ারটা বা ওই বন্ডটা 5 বছর পর, 10 বছর পর এটার ভ্যালুটা কি পরিমাণ বাড়বে, এটার ভ্যালুটা আসলেও বাড়বে কিনা, আসলেও এটা লাভজনক হবে কিনা, এই লাভজনক হবে কিনা এটা বের করার জন্যই মূলত এই ক্যাপিটাল বাজেটিং এ আমরা ক্যালকুলেশন করে থাকি। এবং এইটাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু, যে একটা শেয়ারের প্রেজেন্ট ভ্যালুটা কি, নেট প্রেজেন্ট ভ্যালু, তার মানে 1 বছর পর বা সার্টেন ইয়ারের পর এটার ভ্যালুটা কত হবে। এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন বলতে এই যে ভ্যালুটাতে আমি পারচেজ করব তারপর এত বছর পর আমি কি রিটার্ন পাচ্ছি, কত টাকা রিটার্ন পাচ্ছি, এর সাথে এডিশনাল রিটার্ন যেটা পাচ্ছি সেটা। তো এখানে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা অলরেডি আমি আপনাদের সাথে রিসোর্সে অ্যাড করে রেখেছি, আমি শেয়ার করে দিব, এবং দুটারই ক্যালকুলেশন ওখানে দেয়া আছে। যেহেতু এটা একটু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এবং কোম্পানির জন্য এটা প্রয়োজন, শুধুমাত্র তারাই করে থাকে। তো ক্যাপিটাল বাজেটিং সব ধরনের কোম্পানির জন্য সুইটেবল যাদের হচ্ছে স্টকস, বন্ড, শেয়ার এগুলো পারচেজ, রিডামশন, রিপারচেজ এগুলো করা হয় যে কোম্পানিতে, সেই কোম্পানিগুলোর জন্য বেস্ট। দেন নেক্সট হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড প্রোডাক্ট কস্টিং। এটা আবারও ওই ইনভেন্টরি ভ্যালুয়েশন, যেহেতু বুঝতেই পারছি আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এন্ড ট্রেডিং কোম্পানি বেস চলে আসে। সো এটা হচ্ছে অ্যানাদার টাইপ অফ অ্যানালাইসিস। এটা মূলত করা হয় ইনভেন্টরিটা প্রপারলি ভ্যালুয়েশন করা হচ্ছে কিনা, এখানে অ্যাকচুয়ালি ইনভেন্টরি কস্ট কত এটা বের করা হয়, এর পাশাপাশি কি কি ধরনের ওভারহেড চার্জেস আছে এটার সাথে। অনেক সময় হয় না যে কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আমরা কি কি অ্যাড করি, ডাইরেক্ট কস্ট গুলো অ্যাড করি, এছাড়া বিভিন্ন ওভারহেড কস্ট গুলো অ্যাড করি, স্টোরেজ কস্ট গুলো অ্যাড করি। সো ইনভেন্টরিটার ভ্যালুয়েশন, প্রপার ভ্যালুয়েশন কত হবে, কত টাকা আমরা এখানে স্টোরেজ কস্ট হিসেবে অ্যাড করব, প্লাস প্রোডাক্টের কস্টিং ইন টোটাল কস্ট অফ গুডস সোল্ডটা কত হবে সেটা বের করব। সো এটা সব ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য সুইটেবল একটা মেথড, এন্ড এই মেথডের মাধ্যমে অ্যানালাইসিস করে ইজিলি বের করা যাবে। এখানেও একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন। দেন নেক্সট হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস এন্ড ফোরকাস্টিং। এটা যে কোনো কোম্পানির জন্য সুইটেবল, এটা প্রোডাক্ট ওরিয়েন্টেড হোক অর সার্ভিস হোক। ট্রেন্ড অ্যানালাইসিস এন্ড ফোরকাস্টিংটা হচ্ছে মূলত আগে থেকে মার্কেট প্লেসে কোম্পানি, যেগুলো কম্পিটিটিভ কোম্পানি আছে তাদের সার্ভিসেস বা প্রোডাক্টের ডিমান্ডটা দেখতে হবে, এবং তখনকার সময়ে যে ট্রেন্ডি প্যাটার্নস বা ট্রেন্ডি কালার্স, ট্রেন্ডি যেগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলোকে ইভ্যালুয়েট করে অ্যানালাইসিস করে বের করতে হবে যে আমরাও কি সেই ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবো কিনা বা তার চেয়ে বেটার প্রোডাক্ট তৈরি করতে পারবো কিনা। এবং আমাদের যে মার্কেট প্লেসে যেই প্রোডাক্ট চলছে এখন, সাপোজ একটা টি শার্ট আমরা সেল করি হোয়াইট কালারের লোগো সহ, সো হঠাৎ করে দেখলাম যে মার্কেটে পোলো টি শার্টের বেশি ট্রেন্ড চলে আসছে এবং সব ধরনের যেসব কম্পিটিটিভ কোম্পানি আছে তারা বিভিন্ন ধরনের পোলো টি শার্ট তৈরি করছে। এখন আমরা সাপোজ এমন একটা ম্যাটেরিয়াল, কাপড়ের একটা ম্যাটেরিয়ালে পোলো টি শার্ট তৈরি করা শুরু করতে চাই যেটার মাধ্যমে আমাদের ব্র্যান্ডের ভ্যালুটা আরো ইনক্রিজ হবে এবং আমাদের যেই ব্র্যান্ড যে ওয়েল নোন একটা নেম আছে সেটাও বেটার হবে এবং কম্পিট করতে পারবো আমরা অন্যান্য কোম্পানির সাথে। তো এই যে আমি ট্রেন্ড অ্যানালাইসিসটা করলাম যে কোন ধরনের প্রোডাক্টের এখানে কাস্টমার বেশি নিচ্ছে বা সেল হচ্ছে বেশি, সেটা ফোরকাস্ট করে বের করলাম এবং এই অনুযায়ী আমাদেরটা বেটার করার জন্য কি কি করতে হবে সেটা বের করলাম। তো এই ধরনের অ্যানালাইসিসটা করা হয় এই ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে।
এবং এটা করা হয় হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টেন্সি করবে সেটা না, অনেক সময় দেখা যায় সেলস ডিপার্টমেন্ট করে, কোম্পানির সেলস ডিপার্টমেন্ট এন্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট একসাথে ইভ্যালুয়েটলি কাজ করে। তখন দেখা যায় এই ধরনের অ্যাসেস গুলোর মাধ্যমে মাল্টিপল প্রোডাক্টস এর কি পরিমাণ কস্ট হতে পারে এগুলো বের করা হয়। তো কস্টিং এর কাজ যখনই আসে তখন কিন্তু এটা অ্যাকাউন্টেন্টের দায়িত্ব যে একটা নতুন প্রোডাক্ট আনতে যাচ্ছি, ট্রেন্ডি প্রোডাক্ট গুলোর দাম এরকম হতে পারে, তার মানে ওদের কস্টিং কেমন হতে পারে, তাহলে আমাদের কি পরিমাণ কস্টিং হতে পারে, এক্সিস্টিং প্রোডাক্টের সাথে কস্টিংটা কিরকম ভ্যারি করতে পারে, এই জিনিসগুলো অ্যাকাউন্টেন্টের দায়িত্ব থাকে বের করা। এন্ড এখানে আরো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বা রিপোর্টস জেনারেট করতে পারে। তো এই যে তোগুলো দেখলাম আমরা, এগুলো কিন্তু ছোট ছোট অ্যানালাইসিস, এগুলোর মাধ্যমে কিন্তু ডিসিশন মেকিং করা হয় যে আপনি লং টার্ম ডিসিশন মেকিং করতে পারবেন। সাপোজ একটা কিছু করতে চাচ্ছি আমরা ইন ফিউচার বা 2 বা 3 মাসের মধ্যে, তাহলে কি করতে পারি আমরা, এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয় এবং অ্যানালাইসিস করার পর রিপ্রেজেন্ট করার পর সেটা ডাটাটা দেখে আমাদের যে ম্যানেজার্স বা ডিরেক্টরস আছেন তারা ফাইনাল ডিসিশনটা নেয়। আর এখানে হচ্ছে কিছু রিপোর্টস যেগুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করতে হেল্প করবে যে আসলে কোম্পানির ওভারঅল ডাটাটা দেখে ওরা বুঝতে পারবে যে কোম্পানি কি অবস্থা আছে। ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট রিসিভেবল এজিং রিপোর্ট। এজিং রিপোর্টে যখন বলবো তখনই বুঝতে হবে যে এটা হচ্ছে একটা লং টার্ম অ্যাকাউন্টিং রিসিভেবল রিপোর্ট। তার মানে আজকে যে অ্যাকাউন্টিং রিসিভেবলস, তার মানে পেমেন্টস যেগুলো আমরা কাস্টমারদের কাছ থেকে এখনো পাই নাই, যেগুলো পেমেন্ট ডিউ আছে কাস্টমারদের কাছ থেকে পাওয়া বাকি আছে, সে ডিউ পেমেন্ট গুলোকে যদি আমরা একটা টাইম ফ্রেমের মধ্যে সাজাই তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এজিং রিপোর্ট। তার মানে একটা কাস্টমার কতদিন ধরে টাকা দিচ্ছে না সেটা এজিং রিপোর্টের মাধ্যমে দেখা যায়। তো আমরা জাস্ট যদি অ্যাকাউন্টিং রিসিভেবল এজিং রিপোর্ট দিয়ে সার্চ করেন, এই তো জাস্ট আমি এখানে সার্চ করে আপনাদের ভিজুয়ালি দেখাই রিপোর্টটা দেখতে কেমন হয়। সো এখানে হচ্ছে কিছুটা টাইম ফ্রেম থাকে, সো আমি জাস্ট এখানে, প্রবাবলি এটা অত বড় করে আসবে না। হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে সো পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা এরকম ভাবে সাজানো যায় যে হচ্ছে প্রথম 1 মাসের মধ্যে কতটুকু, দেন 2 মাসের মধ্যে কতটুকু পেমেন্ট বাকি। তো সাপোজ অ্যাকাউন্ট রিসিভেবল যদি এজিং রিপোর্ট আমরা তৈরি করতে যাই, যে সাপোজ আমাদের কাস্টমার হচ্ছে সাপোজ অ্যাপেল, গুগল, নেটফ্লিক্স এরা, এন্ড এদের হচ্ছে কারেন্ট পেমেন্ট ডিউ আছে হচ্ছে এত টাকা। তারপর 30 দিনের মধ্যে যাদের যাদের পেমেন্ট ডিউ আছে তাদেরটা এখানে দেখা যাবে। তারপর 60 দিনের মধ্যে যাদেরটা পেমেন্ট বাকি আছে, 60 দিন বলতে বুঝতে পারছি 2 মাস, 2 মাস হয়ে গেছে তারপর তারা টাকা দিচ্ছে না, তখন তাদের পেমেন্টটা দেখা যাবে এখানে। দেন 3 মাস 90 ডেজ এর মধ্যে যারা পেমেন্ট বাকি আছে, 61 to 90 ডেজ, তার মানে 3 মাসের মাথায় গিয়ে যাদের পেমেন্ট বাকি আছে তাদের পেমেন্ট এখানে দেখা যাবে। এছাড়া 3 মাসের ঊর্ধ্বে যারা আছে তাদেরটা এখানে দেখা যাবে। ইন টোটাল কত দেখা যাচ্ছে সেটা। তো এটা হচ্ছে টোটাল একটা এইজিং রিপোর্ট, মানে একটা অ্যাকাউন্ট রিসিভেবল এর এইজ কত সেটা আমাদের ডাটা রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা ইজিলি বের করতে পারছি। তার মানে 3 মাসের মধ্যে আমাদের এই অ্যাপেলের পেমেন্টটা কালেক্ট করা পসিবল হবে। এই $8,000 যেটা, সেটা আমরা অ্যাপেলের এই পেমেন্টটা কালেক্ট করতে পসিবল হবে 3 মাস পর বা 3 মাসের মধ্যে। তাহলে আমরা এই রিপোর্টটা দেখে ইজিলি বুঝতে পারছি যে আমাদের আসলে কোন কাস্টমারের পেমেন্ট কতদিনের মধ্যে কালেক্ট করা পসিবল বা কালেক্ট করা যাবে। তো এই জিনিসটা আমরা ইজিলি এই এজিং রিপোর্ট দেখে বুঝতে পারবো। ঠিক সেরকম ভাবে আমরা যদি অ্যাকাউন্টস পেয়েবলেরও এজিং রিপোর্ট তৈরি করি, একই পদ্ধতিতে টাইম ফ্রেম ম্যানেজ করে তৈরি করতে পারবো। ম্যাম একটু ইন্টারাপ্ট করলাম। জি হ্যালো, বলুন। তো এইটা এইটা মানে অ্যাকাউন্ট রিসিভেবল মানে আমার যে টাকাটা আমার প্রাপ্য, মানে আমি যে টাকাটা প্রাপ্য হবো আর কি, যে টাকাটা পাবো আমি কাস্টমারের জি কাছ থেকে, তো আমি একটা ডেডলাইন নিব, তার কাছ থেকে তো ডেডলাইন নিয়েই তো আমি এই রিপোর্টটা তৈরি করবো, তাই নয় কি? এক্স্যাক্টলি ইয়েস। ওকে ম্যাম। তো মনে আছে সাবসিডিয়ারি লেজার আমরা তৈরি করেছিলাম? তো সাবসিডিয়ারি লেজারের মধ্যে কিন্তু আমাদের ডিউ ডেটটা মেনশন করা ছিল, যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি এজিং রিপোর্টটা জেনারেট করতে পারবো যে কার ডিউ ডেট কবে এবং কার পেমেন্ট কবে দেওয়ার কথা, সে অনুযায়ী আমরা রিপোর্টটা জেনারেট করতে পারবো। অনেক কাস্টমার আছে যে দেখা যায় যে যেই মাসে পেমেন্টটা থাকে আমরা তাকে কন্ট্যাক্ট করি, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি,
যে আপনার পেমেন্টটা এত তারিখের মধ্যে দেওয়ার কথা, আপনি এখনো দেন নাই, বাট ডিউ আছে, তো ডিউটা ওভার ডিউ হয়ে যাচ্ছে। যখনই ডিউ ডেট পার হয়ে যায় সেটাকে আমরা বলি ওভার ডিউ। সো ওভার ডিউ হয়ে যাচ্ছে, পেমেন্ট করেন, তখন দেখা যায় যে কাস্টমারটা বললো যে না আমি এখন ঢাকার বাইরে আছি, এই মাসে পেমেন্ট করা পসিবল না, নেক্সট মাসে করবো। তো তার মানে তার জন্য কিন্তু আরো আমরা 30 দিন ডিউ ডেট বাড়িয়ে দিলাম। তার মানে সে কিন্তু এই 1 থেকে 30 ডেজ এর পরে আবার গিয়ে কিন্তু পরের মাসে চলে গেল, 31 থেকে 60 ডেজ এর মধ্যে চলে গেল। সো অফকোর্স আমরা যখন ডিউ ডেটটা চেঞ্জ করবো তার সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে ওই সুযোগটা দিব, তখন অফকোর্স সেই 31 to 60 ডেজ আমাদেরকে তার সাথে ডিল করতে হবে আবারও, যে আপনার পেমেন্টটা কালেক্ট করতে হবে। তো এভাবে করে আমরা এখানে ট্র্যাক রাখতে পারবো যে কোন কাস্টমারের কবের মধ্যে পেমেন্ট দেওয়ার কথা এবং কবের মধ্যে আমি সেই পেমেন্টটা পাচ্ছি, সেই অনুযায়ী তাদেরকে ট্র্যাক করে সে অনুযায়ী তাদেরকে চেস করতে পারবো। এবং কোম্পানি দেখা যায় বিভিন্ন ভাবে ওই যে পেমেন্ট কালেকশনের জন্য পলিসিস তৈরি করে। তো আপনাদেরকে একটা ক্লাসে বলেছিলাম আমি যে কি কি ধরনের পলিসিস থাকে, যে সাপোজ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমারদেরকে কোনো কোনো ক্ষেত্রে অফার দেয় যে আপনি এত তারিখের মধ্যে পেমেন্ট করলে ফার্স্ট অর্ডারে পেমেন্ট এত তারিখে করে দিলে সেকেন্ড অর্ডারে আপনি 5% ডিসকাউন্ট পাবেন। তো এরকম কিছু অ্যাডভেঞ্চারাস অফার থাকে কাস্টমারদের জন্য। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি টাইমের মধ্যেই পেমেন্ট করে তাহলে কিছু ক্রেডিট দেওয়া হয় তাদেরকে, ক্রেডিট নোট যেটা তৈরি করি আমরা, ক্রেডিট দেওয়া হয় কিছু কোম্পানি থেকে। আবার দেখা যায় বছরে যখন 2 সময় আমাদের ঈদ গুলো থাকে তখন দেখা যায় তাদের কিছু কিছু ক্ষেত্রে গিফট বান্ডেলস দেওয়া হয়, বা তাদের কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট পলিসিস আছে কিছু, যে এইগুলো কাস্টমারদেরকে আকৃষ্ট করে রাইট টাইমে পেমেন্টটা করার জন্য। তো সেই ধরনের পলিসিস গুলো যেসব কোম্পানি ম্যানেজ করতে যায় এবং তারা দেখা যায় যে লং টাইম তাদের এই পেমেন্ট গুলো আর তখন থাকে না, ক্লিয়ার হয়ে যায়। তো এই হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এর এজিং রিপোর্টটা। আর সেম ওয়েতে যদি অ্যাকাউন্টস পেয়েবল এরও তৈরি করি আমরা, তাহলে আমরা ইজিলি ট্র্যাক করতে পারবো যে সাপ্লায়ার কারা এবং কতদিন ধরে তাদের পেমেন্ট গুলো আমরা ডিউ রেখেছি। তো সেটা আমরা ইজিলি ট্র্যাক করে তাদের পেমেন্ট যখনই বেশি হয়ে যাবে, অ্যাটলিস্ট 90 ডেজ এর কাছাকাছি চলে যাবে, আমরা দেই নাই পেমেন্ট, তখন আমাদের মনে থাকবে যে এই সাপ্লায়ারের পেমেন্ট গুলো দেওয়া হয়নি। তো তখন আমরা ওই পেমেন্ট গুলো খুব ফাস্ট কালেক্ট করার মানে দেওয়ার চেষ্টা করব, যত ফাস্ট সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই হচ্ছে আমাদের সেই এজিং রিপোর্ট। এর পাশাপাশি আরেকটা রিপোর্ট আছে। ওইটা জি, কি একটু অ্যাকাউন্টস জিজ্ঞেস করবেন। পেবল কি এজিং মানে ওইটা হিসেবে কি অভিহিত করা যাবে? অ্যাকাউন্টস পেবল এজিং রিপোর্ট, পেবল যেটা বললেন আর কি। জি জি জি, একই ধরনের, যে আপনি কারেন্ট পেমেন্ট কতগুলো বাকি সাপ্লায়ারদের জন্য, ওই সাপ্লায়ারদের নাম এখানে চলে আসবে, এন্ড 1 to 30 ডেজ এর মধ্যে যাদের পেমেন্ট ডিউ আছে তাদের পেমেন্ট এখানে, 31 to 60 ডেজ যাদের এখানে, 61 to 90 সেম, ইটস সেম রিপোর্ট যে সাপ্লায়ার এবং কাস্টমার ভেদে। এই ওকে, এবার তো আসে পারফরমেন্স রিপোর্ট। পারফরমেন্স রিপোর্টটা হচ্ছে এমন একটা রিপোর্ট আপনি যে কোনো কিছু পারফরমেন্স রিপোর্টের মাধ্যমে দেখাতে পারেন। এখন সেটা হতে পারে কোনো সেলস পারফরমেন্স রিপোর্ট হতে পারে যে সেলস পারফরমেন্স রিপোর্ট যদি আমি দেখাতে চাই তাহলে কি দেখাবো, প্রত্যেক মাসে আমাদের সেলস কি পরিমাণ হয়েছে সেটা তুলে ধরবো, যে আমাদের জানুয়ারি মাসে সেলস এত টাকার মধ্যে হয়েছে, ডিসেম্বরে এত টাকা ছিল, দেন নভেম্বর এত টাকা ছিল, জানুয়ারি মাসে এত হয়েছে, তার মানে জানুয়ারি মাসে বেটার হয়েছে। সো কোম্পানিকে সেই রিফ্লেকশনটা দেখানো, মান্থ টু মান্থ কমপ্লিট করে এইভাবে মান্থ টু মান্থ তুলে ধরা, যে পারফরমেন্স রিপোর্টের মাধ্যমে। এছাড়া পারফরমেন্স রিপোর্টের মাধ্যমে আমরা গ্রস মার্জিন প্রফিট অথবা নেট মার্জিন প্রফিট এটাও তুলে ধরতে পারি। সেটা হচ্ছে যে আপনি এটা যদি ইনকাম স্টেটমেন্ট ধরেন, ইনকাম স্টেটমেন্ট পুরোটা একটা পার্টিকুলার মান্থের সাথে প্রিভিয়াস মান্থের ইনকাম স্টেটমেন্ট তুলনা করলেন। তো তুলনা করার মাধ্যমে পারফরমেন্স রিপোর্টের মাধ্যমে আপনি যেটা দেখাবেন সেটা হচ্ছে পরবর্তী মাসে কি বেটার হচ্ছে নাকি পরবর্তী মাসে আগের মাস থেকে ওয়ার্স্ট পারফরমেন্স হচ্ছে। তো পারফরমেন্সটা এটার মাধ্যমে এভাবে তুলে ধরা হয় এবং পরবর্তীতে যেটা হয় যে ওইখান থেকে ওই যে আমরা জানি যে ওয়েটেজ এভারেজ, তারপর বিভিন্ন ধরনের যে ছোট ছোট অ্যানালাইসিস আছে এগুলো করা হয়। তো তারপর দেখা হয় যে আসলে আমরা পারফরমেন্স যদি ইনক্রিজ করতে চাই তাহলে আরো কি কি টেকনিক ফলো করলে আমরা পরবর্তী মাসে গিয়ে সেই পারফরমেন্সটা ইনক্রিজ করতে পারবো সেটা দেখানো হয়। তো এই পারফরমেন্স রিপোর্ট দিয়ে যদি সার্চ দেন স্পেসিফিকলি পারফরমেন্স রিপোর্ট কোনো কিছু আসবে না, বাট আপনি যদি নর্মালি সার্চ দেন যে সেলস পারফরমেন্স রিপোর্ট অথবা কস্ট রিলেটেড পারফরমেন্স রিপোর্ট, এই যে পারফরমেন্স রিপোর্ট বিভিন্ন ধরনের আছে, সো এটা যে কোনো ভাবে এরকম ক্রিয়েট করা যায়। হ্যাঁ, তো এখানে অনেক ধরনের ইমেজ দেখতে পাবেন। তো এখানে দেখেন একটা পারফরমেন্স রিপোর্ট আছে, তারপর এই যে বললাম বিভিন্ন পারপাসে এই পারফরমেন্স রিপোর্ট গুলা তৈরি করা হয়। তো এই যে আমাদের এখানে কিছুটা ইন ব্রিফ এখানে আছে এবং পারপাসটা এখানে লেখা থাকে ইউজুয়ালি যে কি পারপাসে এই পারফরমেন্স রিপোর্টটা করা হচ্ছে।
সো ইটস এ এক্সাম্পল অফ আ পারফরমেন্স রিপোর্ট। এই যে যেটা দেখানো হচ্ছে যে এটা হচ্ছে অফিস বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্টের নাম, এন্ড প্রজেক্ট পারফরমেন্স রিপোর্ট এটা সাপোজ। সো এটা একটা স্পেসিফিক প্রজেক্ট বেস, যে এখানে ওয়ার্ক ইন প্রগ্রেস, যেটা ওয়ার্ক অফ অ্যাকর্ডিং টু প্রগ্রেস। সো ওই অনুযায়ী ওয়ার্ক রিলেটেড যে টাস্ক গুলো আছে, এই টাস্ক গুলোকে মেনশন করা, তারপর কতটুকু পার্সেন্ট কমপ্লিট হয়েছে, টাস্ক কমপ্লিশনের পার্সেন্টেজটা, কস্ট কতটুকু স্পেন্ড করা হয়েছে প্রজেক্টে সেটা, দেন ওয়ার্ক পারফরমেন্স ডাটা সেগুলো এখানে মেনশন করা হয়েছে। এছাড়া কস্ট পারফরমেন্স ডাটা, কস্ট ভ্যারিয়েন্স এন্ড কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, তার মানে এগুলো হচ্ছে সেই ক্যালকুলেশন গুলো যে বের করা, যে অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে, প্ল্যান ভ্যালু কত, আর আর্ন ভ্যালু কত, এগুলো বের করা হচ্ছে। তো এটা একটা স্পেসিফিকলি প্রজেক্ট রিলেটেড একটা পারফরমেন্স। সেরকম ভাবে আপনি শুধুমাত্র সেলস এর উপরে পারফরমেন্স করতে পারেন, শুধুমাত্র সার্ভিস বেস পারফরমেন্স রিপোর্ট তৈরি করতে পারেন, এরকম। সো এখানে বিভিন্ন ধরনের সার্ভিস বা সেলস রিলেটেড করা যেতে পারে। তারপর ডিপার্টমেন্ট ওয়াইজ পারফরমেন্স রিপোর্ট বের হয়। সো ডিপার্টমেন্ট ওয়াইজ পারফরমেন্স কেমন করা হচ্ছে সেটা বোঝা যায়। সো এই পারফরমেন্স রিপোর্টে বিভিন্ন এরকম পারপাস হতে পারে। দেন নেক্সট যে রিপোর্টটা সেটা হচ্ছে কস্ট ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং রিপোর্ট। সো এটার মধ্যে মূলত আপনাদের যে কস্ট গুলো আছে, কস্ট অফ গুড সোল্ড অথবা বিভিন্ন ধরনের কস্ট রিলেটেড টু আওয়ার প্রোডাকশন অ্যান্ড আদার টাইপ অফ এক্সপেন্সেস, এগুলো সেই কস্ট এন্ড চার্জেস সেগুলো ডাইরেক্টলি জড়িত হচ্ছে আমাদের প্রফিটের সাথে বা সেলস এর সাথে। তো সেই প্রোডাকশন রিলেটেড যে কস্ট গুলো হয়ে থাকে আমাদের এখানে, এই কস্ট গুলো এখানে বের করা হয় এবং ইভ্যালুয়েট করা হয়। এবং এখানে টু এস্টিমেট এন্ড মনিটর প্রফিট মার্জিনস। তো আপনারা বুঝতে পারছেন এখানে দুটা প্রফিট মার্জিন আছে, একটা হচ্ছে গ্রস প্রফিট, আরটা হচ্ছে আবারও নেট প্রফিট মার্জিন। সো গ্রস প্রফিটের মধ্যে আছে কি, সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড। এখানে আমরা বের করি যে কি পরিমাণ কস্ট আমাদের হলে আমরা আমাদের গ্রস প্রফিট মার্জিন বেশি রাখতে পারবো, সেটা আমরা এখানে বের করি। এছাড়া আমাদের কি পরিমাণ অপারেটিং এক্সপেন্স হলে আমাদের নেট প্রফিটটাও গ্রস প্রফিট মার্জিনের সাথে সাথে ইনক্রিজ হবে, সেটা আমরা বের করি কস্ট ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টস এর মাধ্যমে। এখানে আমাদের বিভিন্ন ইকুয়েশন আছে, রিপোর্টের মধ্যে আসলে আমরা ইনকাম স্টেটমেন্টটাকে ফলো করে তৈরি করি, আর পরবর্তীতে এই রিপোর্টের মধ্যে সেই ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করি যে কি পরিমাণ আসলে চেঞ্জেস করলে বা কি পরিমাণ জায়গাগুলোতে আমাদের আসলে কিছু কস্ট মিনিমাইজ করলে বা কস্ট কাটিং করলে আমরা এখানে রিপোর্টটা অনুযায়ী প্রোগ্রেস করতে পারবো নেক্সট মান্থ। সেগুলো সবগুলোই হচ্ছে কিন্তু ফোরকাস্ট বেস, মানে আগে থেকে ডিসিশন মেকিং এর জন্য রিপোর্টগুলো তৈরি করা হয়। দেন নেক্সট হচ্ছে আমাদের এখানে তিন ধরনের আরো রিপোর্ট তৈরি করা যেতে পারে, যেমন হচ্ছে অর্ডার ইনফরমেশন রিপোর্ট। সো অর্ডার ইনফরমেশন রিপোর্ট, এটা শুনেই বুঝতে পারছেন যে কোনো কোম্পানি যারা প্রোডাক্ট অথবা সার্ভিস বেসড কোনো কোম্পানি যারা অর্ডার নিচ্ছে, তো ইউজুয়ালি প্রোডাক্ট বেসড কোম্পানি ক্ষেত্রে অর্ডার গুলো আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা অনলাইন বিজনেস করে অথবা অফলাইনে বিভিন্ন কোম্পানি আছে প্রজেক্ট অনুযায়ী তারা প্রোডাক্ট সেল করে। তো যে অর্ডার গুলো আসে তারা সেই অর্ডার গুলোর ইনফরমেশন গুলো একটা রিপোর্টের মধ্যে ইনক্লুড করে। কোন অর্ডার কত তারিখে আসছে, কোন অর্ডারের 50% কমপ্লিট হয়েছে, কোন অর্ডারের ফুললি কমপ্লিট হয়েছে, কোন অর্ডার এখনো ফুলফিল করা হয়নি, কোন অর্ডারের প্রোডাক্ট শিপমেন্টে আছে, কোন অর্ডার গুলো ক্যান্সেল হয়েছে। এভাবে করে রিপোর্টটা তৈরি করা হয়, কলাম ওয়াইজ এরকম ইনফরমেশন থাকে যে কত তারিখে কি কি অর্ডার আসছে, কি কি অর্ডার কমপ্লিট হয়েছে, কি কি অর্ডার ক্যান্সেল হয়েছে, কি কি অর্ডার ক্যান্সেল হওয়ার পর আবার রিশিডিউল করা হয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন এই অর্ডার ইনফরমেশন রিপোর্ট। তারপর হচ্ছে আপনার প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্ট বা প্রোগ্রাম রিপোর্ট, প্রজেক্ট বা প্রোগ্রাম রিপোর্ট মূলত হচ্ছে, যদি আপনারা জাস্ট সিম্পলি প্রজেক্ট রিপোর্ট দিয়ে সার্চ দেন, প্রজেক্ট রিপোর্টটা খুবই ইজি। যে একটা প্রজেক্ট সাপোজ কোনো একটা পারপাস সেই প্রজেক্টটার, তো সেটা হতে পারে কনস্ট্রাকশন রিলেটেড একটা প্রজেক্ট, সেটা হতে পারে কোন একটা পার্টিকুলার প্রোগ্রাম রিলেটেড একটা প্রজেক্ট। তো প্রজেক্ট রিপোর্ট দিয়ে যদি সার্চ দিই, এখানে হচ্ছে প্রজেক্ট রিপোর্ট বলতে আসলে অনেক ধরনের প্রজেক্ট আসে। তো সো মাইক্রোসফট প্রজেক্ট, এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট চলে আসছে। বাট ইউজুয়ালি প্রজেক্ট রিপোর্ট এটা না, প্রজেক্ট রিপোর্টটা হচ্ছে মূলত আপনি একটা প্রজেক্টের কাজ করছেন, এন্ড প্রজেক্টের কাজ করার সময় প্রজেক্ট হতে পারে সেটা গভর্নমেন্ট প্রজেক্ট, নন গভর্নমেন্ট প্রজেক্ট। তারপর প্রোগ্রাম রিপোর্ট হতে পারে, সাপোজ প্রোগ্রাম রিপোর্ট যদি সার্চ করি প্রোগ্রাম রিপোর্ট। সো ইভেন্ট রিপোর্ট বা প্রোগ্রাম রিপোর্ট, একটা পার্টিকুলার ইভেন্ট বা প্রোগ্রামের উপর কাজ করা হচ্ছে। এখন এই ইভেন্টটাতে খরচ কতটুকু হচ্ছে, এই ইভেন্টটার ইনভেস্টমেন্ট কতটুকু পেলাম, এইটা। সো আপনারা বিভিন্ন সফটওয়্যারের ভিতর দেখতে পাবেন যে অনেক সময় আমরা এই প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হতে পারে, সেটা হচ্ছে যে প্রজেক্টের জন্য কত টাকা ইনভেস্ট করছে, ডোনার হোক, গভর্নমেন্টের প্রজেক্ট হোক বা কোনো ইনভেস্টর কোম্পানি হোক, কত টাকা ইনভেস্ট করছে প্রজেক্টে, সেই ইনভেস্টমেন্ট থেকে কোন কোন পারপাসে প্রজেক্টে খরচ হচ্ছে,
সেটা হতে পারে প্রজেক্টের ম্যানেজারের জন্য খরচ, সেটা হতে পারে প্রজেক্টের যেসব ইঞ্জিনিয়ার্স কাজ করছে তাদের জন্য খরচ, প্রজেক্টের যেখানে আমরা ইনভেন্টরি নিয়েছি সেই ইনভেন্টরি বা স্টোরেজ খরচ, এরকম ছোট ছোট অনেক খরচ হতে পারে প্রজেক্টের মধ্যে। তো প্রজেক্টটা এক্সিকিউট করে ফাইনালি লাস্টে আমরা বের করি যে এই এক্সপেন্সের পরও কত টাকা আমাদের প্রজেক্টে লেফট ওভার বেঁচে গেল। তো এই টাকাটা তখন আমরা দেখা যায় কোম্পানি ওয়াইজ সেটা পরবর্তীতে ডোনারকে সাবমিট করা হয় এই রিপোর্টটা, যে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং এত টাকা আমাদের এখান থেকে ফান্ড রিলিফ হয়েছে বা ফান্ড বেঁচেছে। সেই জিনিসটা একটা প্রজেক্ট রিপোর্টের মাধ্যমে দেখানো হয়। তো এটার মাধ্যমে আসলে পুরো প্রজেক্টটাই ওভারভিউ করা হয় এবং দেখানো হয় যে কতদিন করে কাজ করা হয়েছে, কতটুকু প্রোগ্রেস হয়েছে, কত তারিখের মধ্যে, এরকম। তো প্রজেক্ট রিপোর্টটা এভাবে তৈরি করা হয়, যে কোনো সফটওয়্যারের মাধ্যমে করা যায়, এক্সেল এর মাধ্যমে রিপোর্ট জেনারেট করা যায়। দেন হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এটা হচ্ছে ছোট অ্যানালাইসিস একটা রিপোর্ট, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিটর প্রোডাক্ট যেগুলো আছে মার্কেটে, যেগুলো আসলে ট্রেন্ডি প্রোডাক্ট অনেক ভালো চলছে। তো কম্পিটিটরদের অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা বের করতে পারি যে সেই প্রোডাক্ট গুলোর সেলস কতটা ইনক্রিজ হয়েছে, তাদের কস্ট অফ গুডস তো তারা কিভাবে ইভ্যালুয়েট করছে, তাদের অ্যানুয়াল রিপোর্ট দেখে আমরা কিছুটা বুঝতে পারবো বা বের করতে পারবো। তো এটার মাধ্যমে কম্পিটিটর অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা 3 থেকে 4টা কোম্পানির অ্যানালাইসিস করে বের করি যে আমাদের কোম্পানির সাথে তাদের কি ডিফারেন্স আছে বা তারা কোথায় বেটার করছে, সেটা বের করে আমরা চেষ্টা করি আমাদেরও সেই জিনিসগুলোতে প্রোগ্রেস করতে। তো কম্পিটিটর অ্যানালাইসিসটা সেরকম একটা রিপোর্ট। এখানে আসতে পারে সেলস, এখানে আসতে পারে কস্ট, এখানে আসতে পারে বিভিন্ন ধরনের তাদের যে ব্যালেন্স শিটের মধ্যে যে অ্যাসেটস গুলো আছে, লায়াবিলিটিস গুলো আছে সেগুলো। তো কম্পিটিটর অ্যানালাইসিস এর মধ্যে অনেক বিভিন্ন ধরনের ডাটা আসতে পারে, মূলত আসলে হচ্ছে সেলস এবং কস্ট রিলেটেড ডাটাগুলো, যেগুলোর মাধ্যমে আমরা ইভ্যালুয়েট করতে পারি যে আমাদের কোম্পানি রেভিনিউ জেনারেট করতে হলে আমাদের কি পরিমাণ আসলে কম্পিট করা লাগবে বা তাদের প্রোডাক্ট অনুযায়ী কোন প্রোডাক্টে তারা এগিয়ে আছে সেগুলো আমরা বের করি। তো এই হচ্ছে মোটামুটি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর রিপোর্টস। এখন আমি আপনাদেরকে শেয়ার করি যে আমি আসলে যে আপনাদেরকে যে রিসোর্স কথা বলছি সেই রিসোর্সটা আসলে কিরকম বা কিরকম ভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে ড্রপবক্সে অ্যাজ ইউজুয়াল আমাদের যেই ড্রপবক্সে যেই লিঙ্কটা শেয়ার করা আছে আপনাদের সাথে ক্লাস ওয়াইজ, সেই লিঙ্কটা হচ্ছে, আমি একটু ড্রপবক্সে চলে যাই। সো yeah 19 batch this one. সো এখানে আপনাদের সাথে একটা ডকুমেন্ট শেয়ার করব, সেটার মধ্যে মাল্টিপল আর্টিকেলস যেগুলোর মাধ্যমে আপনারা আর একটু ইন ডিটেলসে পড়াশোনা করতে পারবেন, সেই আর্টিকেলস গুলো দিব। প্লাস হচ্ছে এখানে কিছু কিছু যেগুলো অ্যানালিসিসের কথা বলেছি সবগুলো অ্যানালিসিসই ওই ডকুমেন্টের মধ্যে ইনক্লুড করা আছে, আপনাকে প্রত্যেকটার লিংক দেওয়া আছে ওখানে, লিংক থেকে আপনি ইজিলি এই অ্যানালিসিস গুলো শিখতে পারবেন, ইন ডিটেলসে পুরো অ্যানালিসিস গুলো আছে। এর পাশাপাশি হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাসে এই ডকুমেন্টটা দিয়ে থাকি। এছাড়া আছে হচ্ছে ট্যাক্স বা ভ্যাটের যে আপডেট গুলা, সেগুলো আপনি কোন আর্টিকেল থেকে বা কোন ওয়েবসাইট থেকে পাবেন সেগুলো ডিটেলস, তারপর আইএফআরএস, গ্যাপ, এগুলোর যেই প্রসেস গুলো, এই প্রসেস গুলো বা এই ডাটা গুলো কোনো আপডেট যদি আসে কোন ওয়েবসাইট থেকে দেখবেন সেগুলো। এছাড়া এডিশনালি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর বিভিন্ন টপিকস আছে, যে টপিক গুলো সাপোজ আপনারা জানেন বা অনেক সময় দেখা যায় আমরা ভুলে যাই, কাজ করতে গেলে অনেক সময় মনে পড়ে না যে ওই জায়গাটাতে কি করলে ভালো হবে বা ওই ট্রানজাকশনটা কিভাবে করলে ভালো। তো এরকম বিভিন্ন টেকনিক্যাল কিছু বিষয়ে আপনাদেরকে আইডিয়া জেনারেট করার জন্য বা ওই বিষয়গুলো সম্পর্কে ইন ডিটেলসে ঘেটে পড়াশোনা করার জন্য আমি পার্টিকুলার কিছু রিসোর্সেস আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো আমি প্রত্যেকটা ব্যাচই দেখেন শেয়ার করেছি। তো এটা লাস্ট ক্লাসে, তো আপনার সাথে আমি এটা দিয়ে দিব, এই যে ইউজফুল লিঙ্কস যেটা সেটা। তো এটা হচ্ছে বেসিক্যালি লিংক আছে এখানে বিভিন্ন, তারপর আপনাদের বিভিন্ন আর্টিকেলস এর গাইডলাইন আছে, এখানে অ্যানালিসিস রিলেটেড ডকুমেন্ট আছে, সবকিছুই এখানে ইনক্লুড করা আছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে সবগুলো লিংকে গিয়ে গিয়ে দেখতে পাবেন যে কি কি আমি এখানে দিয়েছি সবকিছু। ওকে, আমি এটা একটা কাজ করি, ডাউনলোড করি, প্রবাবলি ওপেন হচ্ছে না এখানে। আপু এটা ডাউনলোড করতে গেলে তো আমাদের আইডি চাই। না, এই যে নরমালি ক্লিক করে ডাউনলোড করবেন, আর আপনি যখন ডাউনলোড করবেন অ্যাকচুয়ালি আপনাদের সাথে কিন্তু এই ফোল্ডারটা শেয়ার করা আছে, তাই না? আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এই ফোল্ডারটা শেয়ার করা আছে। আপনারা যেটা করতে পারেন ডাইরেক্টলি এখানে এসে সরাসরি যে এরকম ডাউনলোড দিয়ে দিবেন, পুরো ফোল্ডারটাতে ক্লিক করে এই সবগুলোতে ক্লিক করে এখানে ডাউনলোডের একটা অপশন আসবে আপনাদের কাছে। ডাউনলোড করলে তখন কি হবে, জিপ ফোল্ডারে ডাউনলোড হবে। তার মানে আপনার কাছে প্রত্যেকটা ক্লাসেরই ওভারঅল টোটাল ডকুমেন্টটা ডাউনলোড করে ফেলতে পারবেন। আমি আজকে আপনাদের ক্লাস শেষ করার পর সবগুলো ডকুমেন্ট যেগুলো আছে ক্লাস 8 ক্লাস পর্যন্ত পুরোটাই আপডেট করে দিব, এন্ড তারপর আপনারা ডাউনলোড করবেন পুরো সবগুলো ধরে, তখন দেখবেন আপনাদের একটা জিপ ফাইল ক্রিয়েট হয়ে যাবে এবং লংটা আপনারা এটা রেখে কাজ করতে পারবেন। ওকে,
সো এই হচ্ছে যেটা দেখাচ্ছিলাম। তো এই ফাইলটা ডাউনলোড করে ফেলি। এই যে তো প্রত্যেকটা এখানে জিনিসগুলো আছে। এই যে ক্যাশ বাজেট কিভাবে তৈরি করবেন, ক্যাশ বাজেটের কথা বলা আছে এখানে। ক্যাশ বাজেট কিভাবে তৈরি করবেন এখানে ইন ডিটেলস আছে। এর পাশাপাশি এই যে প্রত্যেকটা অ্যানালিসিস নিয়ে আছে, মার্জিন অ্যানালিসিস, কনস্ট্রেন্ট অ্যানালাইসিস, ক্যাপিটাল বাজেটিং এর জন্য যেখান থেকে দেখবেন এটা একটা ভিডিও, এটা ফুল ভিডিওটাতে আপনাদের বলা আছে কি কি থেকে কি প্রসেসে গিয়ে কিভাবে তৈরি করবেন। যেহেতু এটা ফুল একটা কোর্স বা ক্লাস, সো অফ কোর্স এটার জন্য জানাটা জরুরি। এর পাশাপাশি ইনভেন্টরি ভ্যালুয়েশন, প্রোডাক্ট কস্টিং এটা নিয়ে যেখানে দেখতে পাবেন সেই আর্টিকেলটা, প্লাস ট্রেন্ড অ্যানালাইসিস আছে এখানে। তারপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল এজিং রিপোর্ট বা অ্যাকাউন্টস পেয়েবল এজিং রিপোর্ট, পারফরমেন্স রিপোর্টস কেমন হয়, তারপর প্রত্যেকটা রিপোর্টস নিয়ে আছে। তারপর আইএফআরএস এর যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন এখানে, আইএফআরএস এর যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেগুলো কোন কোন জায়গা থেকে এই নিউজ গুলো বা আপডেট গুলো পাবেন সেই জিনিসগুলো। এছাড়া হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর আপডেট গুলো কোথায় কোথায় পাবেন। তো এইগুলো হচ্ছে একেবারেই দেখা গেছে আমি এই রিসোর্স গুলো নিজেই কালেক্ট করেছিলাম নিজের জন্য, নিজের পড়াশোনার জন্য বা নিজের জন্য। সেগুলো আপনার সাথে আমি শেয়ার করে দিয়েছি, তো যাতে আপনারা খুব ভালোভাবে এগুলো থেকে আরো বেনিফিটেড হন ইন লং টাইম, আপনারা যাতে শিখতে পারেন। ম্যাম আমাদের প্রতিটা ক্লাসের ভিডিও দিয়ে লিংক দিতেন ভালো হতো। আমাদের প্রতিটা ক্লাসের লিংক, ও প্রতিটা ক্লাসের লিংক দিয়ে দিব মানে বুঝতে পারিনি। ভিডিও আমাদের ক্লাসের রেকর্ডগুলো হচ্ছে ওইগুলোতে আমাদের পরবর্তী সুবিধা হয়। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাসের রেকর্ড গুলো ডাইরেক্টলি পাবেন হচ্ছে ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে, ওখানে আপলোড করা আছে। ওখান থেকে আর কি আসলে আমরা জি চেঞ্জ ম্যাম। করি না অন্য কোথাও, জাস্ট ডাইরেক্টলি আপনারা এখান থেকে চলে যাবেন গুগল ক্লাসরুমে। এই তো গুগল ক্লাসরুমে গেলে আপনাদের ব্যাচ ওয়াইজ প্রত্যেকটা আপলোড করা আছে ক্লাসরুমে অলরেডি। 7টা পাইছি, 7টা পাইছি। 7th পর্যন্ত পেয়েছেন, হ্যাঁ 7th পর্যন্ত পেয়েছেন, 7 পর্যন্ত পেয়েছেন। আজকেরটা আপডেট হয়ে যাবে ইনশাল্লাহ কালকের মধ্যে। আমরা 7 কে পাইছি, 1 থেকে শুরু করে আমি 6 পর্যন্ত পাই না। না না, এই যে আছে, সবগুলোই আছে। এই যে দেখেন ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু করে সবগুলো দেখেন। ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে সেপ্টেম্বর 21 এ হয়েছিল, সেটা আছে। তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস থেকে সবগুলোই আছে। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ। আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ঢুকতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটা হতে পারে আপনি অন্য কোনটা ইউজ করছেন। আপনি দেখবেন যে আপনি এই ক্লাসে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে জয়েন করেছেন ওই অ্যাকাউন্টে দিয়ে আপনি ঢুকছেন কিনা, তাহলে আপনি প্রপারলি সবগুলো ক্লাস পেয়ে যাবেন। ওকে, তো অবশ্যই পরপর সবগুলো ক্লাসই আছে ইনশাল্লাহ। আজকেও ক্লাসটা হয়ে যাওয়ার পরে আপনার এখানে আপলোড করা হবে। আর আমিও এখানে প্রত্যেকটা ক্লাসের নিচে কমেন্টের মধ্যে জাস্ট আপনাদের যে ডে ওয়াইজ যেই লিঙ্ক গুলো শেয়ার করেছি বা ডকুমেন্টস গুলো সেগুলো লিঙ্ক দিয়ে দিব। ওকে গাইস, এবার আমি আশা করি আপনাদের যে পরিমাণ রিসোর্সেস দিচ্ছি তো অফকোর্স এগুলোতে গো থ্রু করার পর যদি তবুও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। সেই ক্ষেত্রে যেহেতু আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড আছি আপনাদের সাথে, সো অফকোর্স আপনাদের সাথে সেই কমিউনিকেশনটা আমাদের থাকবে। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই শেয়ার করবেন। তবে এখন যেটা করব, যেহেতু কিছুক্ষণ সময় আছে, আপনাদের মধ্যে কারো কোনো যদি ক্রুশিয়াল কোনো ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকে বলে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। হ্যাঁ ম্যাম, আমি তো রিপোর্টিং নিয়ে কাজ করি। তো যেটা আপনি ম্যানেজারের যে রিপোর্টিং গুলো বললেন, তো একটু ভ্যারিয়েন্স অ্যানালাইসিস সম্পর্কে যদি বলতেন তাহলে আরেকটু ভালো হতো আর কি। আপনি যেগুলো অনেকগুলো ইম্পর্টেন্ট কথাগুলোই বলছেন, যদি এদের সঙ্গে যদি এক্সেল দু একটা টেমপ্লেটস আকারে তৈরি করে দিতেন তাহলে হয়তো আমাদের জন্য ফিউচারে আরো বেটার হতো। আচ্ছা ঠিক আছে, আমি যদিও রিসোর্স গুলো দিয়েছি আপনি গো থ্রু করেন। যদি মনে হয় যে ওখানে থেকে আমি টেমপ্লেট করে দিলে বেটার, অবশ্যই আমাকে সেক্ষেত্রে একটু ইনফরমেশনটা জানাবেন, আমি অবশ্যই সেটা দিয়ে দিব তাহলে আপনাদেরকে। আর আরেকটা জিনিস হচ্ছে ভেরিয়েন্স অ্যানালাইসিস সম্পর্কে জানতে চাচ্ছিলেন। তো ভেরিয়েন্স অ্যানালাইসিসটা আমরা দেখেছি কিন্তু বাজেটের ক্ষেত্রে। তো বাজেটের ক্ষেত্রে ইন ডিটেইলস আপনাদেরকে পাওয়ার পয়েন্টে অ্যাড করেছিলাম ভেরিয়েন্সটা।
তবু আমি আরেকটু রিভিউ করে দেই। সেটা হচ্ছে ভেরিয়েন্স অ্যানালাইসিসটা কখন আসে, যখন আপনি অ্যাকুরেট অ্যাকচুয়াল ডাটার সাথে ফোরকাস্টেড ডাটার সাথে তুলনা করবেন, সেটাকে বলা হয় ভেরিয়েন্স অ্যানালাইসিস। তো এটা হচ্ছে যে মূলত আপনি ফিক্সড কস্ট যেগুলো আছে আপনার এবং ভেরিয়েন্স কস্ট যেগুলো আছে, ভেরিয়েন্স কস্ট গুলো কি হয় প্রত্যেক মাস টু মাস ভ্যারি করে, প্রত্যেক মাস টু মাস ডিফারেন্ট হয়। আর ফিক্সড কস্ট যেটা, যেমন রেন্ট পেমেন্ট, প্রত্যেক মাসে তো সেম রেন্টই পেমেন্ট করা হয়। তারপর সাপোজ ইন্টারনেট এক্সপেন্স, প্রত্যেক মাসে ইন্টারনেট বিল সেমই হয়, প্রত্যেক মাসে কিছু কিছু পার্টিকুলার ইউটিলিটি চার্জ কাছাকাছি সেম হয়। সো এই ধরনের কিছু কিছু ফিক্সড কস্ট আছে, ফিক্সড এক্সপেন্সেস আছে, আর কিছু কিছু আছে ভ্যারিয়েবল এক্সপেন্স, ভ্যারিয়েবল কস্ট। তো সেই ভ্যারিয়েবল কস্ট বা ভ্যারিয়েবল এক্সপেন্স এগুলো বের করা হয়। এবং ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা হচ্ছে মূলত সেই অ্যানালাইসিসটা যেটার মাধ্যমে আমরা আগে থেকে ধরে রেখেছি যে 10 টাকা আমার খরচ হবে, বা 10 টাকার জায়গায় আমার খরচ হলো 8 টাকা। এই যে 2 টাকার ডিফারেন্স, এই 2 টাকার ডিফারেন্সটাকেই বলা হয় ভ্যারিয়েন্স। এবং এই ভ্যারিয়েন্সটাকে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে টাকায় আর একটা হচ্ছে পার্সেন্টেজে। সো আমরা যেটা বের করি এটা হচ্ছে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ইন টাকা, আর একটা বের করি ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ইন পার্সেন্টেজ, যেটা আপনারা বাজেটের শীটের মধ্যে দুটোই অ্যাড করেছিলাম, ও দুটোই দেখতে পাবেন ওখানে। ঠিক আছে? সো ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, জি হ্যাঁ ম্যাম, হ্যাঁ আরেকটা বলুন। জিনিস, যখন আমাদেরকে গ্রুপ অফ কোম্পানিতে যখন 14টা বা 15টা যখন কনসার্ন থাকে, এই 15টা কনসার্নের হয়তো রিপোর্ট আমাকে পেভেট টেবল আকারে তখন এক্সপ্রেস করতে হয়। ধরেন এর এর মধ্যে হয়তো আমার 4টা বা 5টা হয়তো বা ফুড সেক্টর বা ফুড ব্রাঞ্চ আছে, তো আবার কিছু আছে যেমন সার্ভিস সেক্টর, আবার কিছু আছে যেমন গাড়ি সেক্টর। মানে সবকিছু মিলেই যখন আমি একটা রিপোর্টটা যেন আরো লুক্রিয়েটিভ করতে পারি বা একই পেভেট টেবলে যেন নিয়ে আসতে পারি, এটা সম্পর্কে থিম দেবেন কিভাবে এটা নিয়ে আসবো? কিন্তু এটা আমি পারতেছি না। যেমন সবগুলোকে একটা পেভেট টেবিল আকারে নিয়ে আসলাম এবং জি জি সবগুলোকে একটা ওয়ান স্লাইসার, হয়তো একটা পেভেট টেবিলে হয়তো আনা যাচ্ছে না অনেক সময়, একটা হুম হুম শিটে হয়তো 3টা বা 4টা পেভেট টেবিলে আমি সবগুলো কনসার্ন নিয়ে আসলাম একটা শিটে। এই একটা শিটে যে আমি 4টা অথবা 5টা যে আমি পেভেট টেবিল নিয়ে আসতেছি, এই 4টা 5টা পেভেট টেবিলকে আমি ওয়ান স্লাইসার দিয়ে কিভাবে আমি কন্ট্রোল করব? যেমন একটা স্লাইসার দিয়ে আমি, ধরেন আমি একটা আমি ব্রাঞ্চের নাম ক্লিক করতেছি বা আমি রাজশাহী ব্রাঞ্চ ক্লিক করতেছি, যেন ওই রাজশাহী ব্রাঞ্চ আমার হোল যে 15টা যে কনসার্নের যে ইয়েটা আছে, প্রোডাক্ট আছে, ওইটা কিভাবে জি শো জি। করবে? একটু আমি আমার কোশ্চেনটা কি বুঝাতে পারছি? কি বলতে চাচ্ছি, বুঝতে পারছেন? পিভট টেবিলটা আমি অনেক লং টাইম আগে ইউজ করেছি ভাইয়া, কিন্তু আমি রিসেন্টলি ইউজ করি নাই। তার মানে হচ্ছে আমি, আপনি যে প্রবলেমটা ফেস করছেন পিভট টেবিলটা নিয়ে, আমাকে সেটা একটু রিসার্চ করে দেখতে হবে যে আপনার এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করা যায়, দেন তারপরে আমি পার্টিকুলারলি কোশ্চেন অ্যান্সারটা করতে পারবো। সো ওকে যদি ম্যাম। আপনি আমাকে পরবর্তীতে জাস্ট একটু স্ক্রিনশটের মাধ্যমে হোক বা আপনার পার্টিকুলার এই প্রবলেমটা নিয়ে একটু জাস্ট আমাকে ছোট নোট দিয়ে রাখতে পারেন, তাহলে আমি পরবর্তীতে আপনাকে রিসার্চের মাধ্যমে জানতে পারবো। ম্যাম, আমরা হয়তো এই কোর্সটা করলাম, ফিউচারে যদি আমরা প্রবলেম গুলো ফেস করি, যদি আপনাকে নক দিব কিভাবে? যদি আমরা গ্রুপে যদি নক দিই তাহলে কি আপনার রেসপন্সই পাবো? অবশ্যই ইনশাআল্লাহ পাবেন। আর হচ্ছে গ্রুপের থেকেও আপনি সরাসরি আমাকে নক দিতে পারবেন, আমার গ্রুপে তো আমি অ্যাড করা আছি। তো মেম্বারসে গিয়ে আপনি আমাকে ওখান থেকে পেয়ে যাবেন, ওকে ম্যাম। পিকচার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। তো সবাই আমাকে নক করতে পারবেন, যখনই প্রয়োজন হবে কোনো কনসার্ন হলে অবশ্যই জানাবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। জি, মাজহারুল ভাইয়ের কাছে চলে আচ্ছা, আসি। হ্যাঁ জি হ্যাঁ, ভাইয়া জি বলুন। ম্যাডাম, আমার একটা কোশ্চেন ছিল যে জি বলুন। আমরা এখানে যে কাজগুলো করলাম এগুলি তো ধরেন আমার যদি 3টা অথবা 4টা যদি সিস্টার কনসার্ন থাকে, হ্যাঁ, তখন তো আমি ইন্ডিভিজুয়ালি তো জি ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এবং ওনার্স দেখাবো। আমি যখন গ্রুপ করতে যাবো তখন তো আসলে জি জি ওই যে ইয়ে করো, যোগ করে আমি গ্রুপ দেখাই দিলে তো আমার হয়ে যাচ্ছে, তাই না? জি। মানে তার মানে কি তাহলে আমার প্রত্যেকটা ওখানে সিস্টার কনসার্নের কি আপনার কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ যে স্টেটমেন্ট গুলো তৈরি করা হয়, ওখানে হচ্ছে মূলত সবগুলো সিস্টেম কনসার্ন গুলোকে একসাথে একসাথে কমপ্লিট করে দেন টোটাল সারপ্লাসটা দেখানো হয়, টোটাল পজিটিভ অ্যামাউন্টটা দেখানো হয়, এবং ওটা প্লাস করে টোটালটা দেখানো হয়। জি, ওই জন্যই কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট বা কম্প্রিহেন্সিভ ব্যালেন্স শিট ওটা ওইভাবে দেখাই আমরা। আচ্ছা আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা সাধারণত যখন সেলসে ট্রানজেকশনটা করি, মানে আমি বেসিক্যালি একজন মানে প্রোগ্রামার আর কি, হ্যাঁ, আমার নিজেরই একটা সফটওয়্যার আছে।
আমি এই জন্য জি। টালির সাথে শিখে এটা একটু কম্পেয়ার করতে চাচ্ছি আমার সিস্টেম, আমার পুরোটাই ইআরপি আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তো আমরা সেলসে কি করি, আমাদের সেলসে কিন্তু আমাদের সেলস এবং সেলস রিটার্নে কিন্তু আমাদের আসলে বেসিক্যালি 4টা ভাউচার তৈরি হয়, তাই না? মানে 4টে এন্ট্রি পড়ে। জি একটা হচ্ছে যে ইনভেন্টরি, একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আরটা হচ্ছে সেলস, একটা হচ্ছে ক্যাশে অথবা অ্যাকাউন্টস রিসিভেবল, যাই হোক সেটা হবে, তাই তো? জি 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 জি। তো ওই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা যদি মানে আমার এই সিস্টেমে তো কোনো ভুল নেই আমি যা বলছি। না, এই ধরনেরই সবকিছু হচ্ছে। এছাড়া সেলস এর পেমেন্টটা যদি আমরা ক্যাশে কালেক্ট করি সেটা, অথবা ব্যাংক কালেক্ট করি সেটা, আচ্ছা, সেইটা হচ্ছে পেমেন্ট অফ সেলস। আমার এখানে যেটা হচ্ছে যে ইয়েস। আমি প্রতিটা ট্রানজেকশনই যাতে কস্ট অফ গুডস সোল্ড বের করে ফেলতে পারি। আরেকটা তো কস্ট অফ গুডস সোল্ড আমার ইনকাম স্টেটমেন্টের সাথে আমি বিগিনিং ইনভেন্টরি, তারপরে হচ্ছে এন্ডিং ইনভেন্টরি দিয়ে করতে পারি, ঠিক আছে? তো আমি যদি এক্স্যাক্টলি। প্রত্যেকটা যদি ট্রানজেকশনই করে ফেলি, এটা তো কোনো ভুল তো হবে না। নো নো, এটা ভুল হবে না কখনোই, কারণ আপনি প্রোডাক্টের সাথে বেস করে কস্টটা বের করছেন। রাইট রাইট, তো প্রোডাক্টের যে কস্ট, সেটার অনুযায়ী কস্ট আসছে। ইয়েস, নো প্রবলেম। কোনো সমস্যা তো নাই। নো নো, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে সে ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, আমার একটা প্রোডাক্টের দাম আমার পারচেস করছে সে একদম সিম্পল বলি যে 10 টাকা, ঠিক আছে? এটা আমার ওয়্যার হাউস পর্যন্ত আনতে হয়তো বা আরো 1 টাকা খরচ হইলো, আরো ধর আনুষঙ্গিক মিলে আরো 1 টাকা খরচ হইলো, তাহলে আমার 12 টাকা খরচ হলো হচ্ছে আমার টোটাল প্রোডাক্টটা আমার মানে শোরুম পর্যন্ত আনতে, ঠিক আছে? আর বিক্রয় মূল্যটা আমি ধরলাম 15 টাকা, মানে আমি ধরে নিলাম যে এই প্রোডাক্টটা আমি 15 টাকাই সেল করব, তাহলে আমি কিন্তু আমার এই বিক্রয় পারচেস থেকেই কিন্তু আমি কস্ট অফ গুডস সোল্ড বের করে ফেলতে পারতেছি, মানে যখন আমি সেল করব। রাইট, ইয়েস। পারচেস থেকেই তো আপনি কস্টটা বের করবেন, হ্যাঁ, কারণ যেহেতু আপনি পারচেস করে দেন সেল করছেন, সো জি ওইখানে কস্টটা অ্যালোকেটেড। জি দ্যাটস রাইট। জি, আর তার যারা মানে নিজেরা প্রোডিউস করে, তারা জি ওই র ম্যাটেরিয়ালস সহ আরো যেই মেশিনারিজ এর বা ডাইরেক্ট কস্ট গুলো থাকে সেগুলো অ্যাড করার পর দেন তারপর ফাইনাল কস্টটা বের করা হয়। রাইট, মানে তাহলে ওই সেলের সাথে সাথেই আমার কস্ট অফ গুডস সোল্ড হয়ে যাচ্ছে এবং আমি ক্যালকুলেশনটা করে ফেলতে পারতেছি। আচ্ছা, জি, এখানে এই পর্যন্ত কোনো সমস্যা তো নাই না? মানে আমি সিস্টেমের বাইরে না যাচ্ছি না, কিনা ঠিক সেটা আছে। এটাই জানতে চাচ্ছি। ম্যাম, আমি ঠিক একটু আছে, হ্যাঁ। আমি একটু মাধবুল ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, মানে তার জি সঙ্গে জি আমি জি ওই জি জি, বিষয়টার সাথে। বলেন বলেন। তো মাধবুল ভাই, আপনি, আমার মনে হয় আমি একটু অ্যাড করতে চাচ্ছি, আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন, ওটা আপনি অ্যাকচুয়াল পারচেস প্রাইসটা ধরলেন, এবং আপনার ওটার সাথে আনুষঙ্গিক যত খরচ আছে ওটা তো ধরবেন, প্লাস আপনি প্রফিটটা কত ধরবেন, দেন প্রতিটা, আপনি কস্ট অফ, প্লাস প্রফিটটা আপনি কত পার্সেন্ট ধরবেন, প্লাস আচ্ছা, প্রফিট করতে হবে, দেন আপনি কস্ট অফ সেলস পাবেন আর কি, কত দামে আপনি কত টাকায় আপনি সেল মানে করবেন। কস্ট অফ সেল বলতে কস্ট অফ গুডস সোল্ড, এটা একই তো, একই না তো? না 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 না, এটা হলো যে আপনি কস্ট অফ সেলস বলতে কি, আপনার হলো যে কত টাকা আপনি বিক্রয়টা কিভাবে করবেন। আপনি ফার্স্ট টাইম যেটা করবেন সেটা হলো পারচেস প্রাইস, এই পারচেস প্রাইস প্লাস আপনার হলো যে ফ্রেড ম্যামের কস্ট, সঙ্গে একদিন, হ্যাঁ হ্যাঁ, ফ্রেড ফ্রেড কস্ট, কস্ট, ম্যামের সঙ্গে কিন্তু একদিন কথা হয়েছিল ফার্স্ট টাইম, শিপিং যে কস্ট, হ্যাঁ, কাস্টম হ্যাঁ, শিপিং ডিউটিজ, কস্ট, এগুলো মানে শিপিং, সবকিছু হ্যাঁ আছে। এগুলো একদিন হ্যাঁ, কিন্তু কথা হয়েছিল, যেটা এফওবি প্লাস এগুলো নিয়ে কিন্তু কথা হয়েছিল। তো তখন কিন্তু জি আপনার, আমি বলতে চাচ্ছি যে আপনি যেটা করবেন সেটা হলো যে অ্যাকচুয়াল পারচেস প্রাইস, যেটা প্রোডাক্ট পারচেস প্রাইস, এর সঙ্গে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস আপনার, অবশ্যই তো আপনার তো টেকনিক মানে লেবার বা আরো আনুষঙ্গিক তো আছে, আনুষঙ্গিক আপনি যে খরচ আছে। ওভারহেড, হ্যাঁ, ওভারহেড কস্ট যোগ করতে হবে। সব ওভারহেড কস্ট যোগ করার পরে আপনার ওই ওভারহেড কস্ট লাস্টে প্রোডাকশন কস্ট বা ওভারহেড কস্ট বা সিওজিএস যেটাই বলেন না কেন, দেন আপনি লাস্ট কত পার্সেন্ট আপনি প্রফিট ধরবেন, ওর সঙ্গে প্রফিটটা আপনাকে যোগ করতে হবে। জি, এইটা ধরবেন হলো যে আপনার সিওজিএস বলেন, ওভারহেড কস্ট বলেন বা প্রোডাকশন কস্ট বলেন, ওইটার উপর আচ্ছা দেন আপনি দুইটা যোগ করে আপনি কত টাকা ওই সেলসটা অটোমেটিক চলে আসবে আর কি, কস্ট অফ সেলস যেটা আমরা বলি আচ্ছা আর কি। ম্যাম, আমি কি ঠিক বলছি কি ম্যাম? আপনি ঠিক বলেছেন, বাট ভাইয়া যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেই জিনিসটা বুঝতে চাচ্ছেন ভালো করে, যে সিস্টেমেটিক্যালি উনি ঠিক আছেন কিনা, ওনার টেকনিকটা ঠিক আছে। উনি যদি আলাদাভাবে শুধু কস্ট অফ সেলসটা বের করতে চায়, যেটা ইশরাফুল ভাই বলছেন, এটা হচ্ছে সেলসটা কত টাকায় আমি করব আগে থেকে বের করে নাও, সেটা যদি করতে চান তাহলে মাজুরুল ভাই, হ্যাঁ ম্যাম, আপনি যে ইশরাফুল ভাই বললো এই টেকনিকটা ফলো করে করতে পারেন। ম্যাম আচ্ছা, কিন্তু হেডিং গুলো কিন্তু ওয়ান এ বি সি ডি আকারেও রাখতে পারে সফটওয়্যারে, অথবা 1 2 3 4 আকারেও রাখতে পারে, কিন্তু এগুলোর কিন্তু আবার কিন্তু সাব আন্ডার নাম্বার থাকবে কিন্তু।
আর একটা ম্যাম উনি আর একটা কথা বলেছেন, যদি 4-5টা কনসার্ন থাকে যে আমি এই ব্যালেন্স শিট গুলোকে আমি একত্রভাবে কিভাবে করব, তখন কিন্তু ম্যাম আমরা যেটা করি কনসলিডেট একটা অ্যাকাউন্ট নামে একটা কাজ করি কিন্তু, যে 4টা-5টা যখন কনসার্ন গুলো যখন সিমিলার হয়ে যায় তখন কনসলিডেট নামে একটা আমরা একটা রিপোর্ট করি যে 4-5টা কনসার্নের সিমিলার জিনিসগুলো একটার মধ্যে আমরা পেয়ে যাই, এটাকে আমরা বলি কনসলিডেট মানে অ্যাকাউন্ট যেটা বলি আর কি। ও মানে Excel এ যেটা কনসোলিডেটেড, কাজ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, ওইটাই ওই বলছিলাম, ক্ষেত্রে মনে না, হয় কম্প্রিহেনসিভ আমার- বলেছি, বাট আমার- কনসোলিডেটেড হবে। আমার এখানে ইয়েটা হচ্ছে কি, যে তাহলে কিন্তু আমাকে চার্ট অফ অ্যাকাউন্টটা কিন্তু মানে মিলাই মিলাই করতে হবে যদি আমার 5টা সিস্টার কনসার্ন থাকে। সবগুলো চার্ট অফ অ্যাকাউন্টস আসলে আপনার ওই অ্যাকাউন্টস গুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ক্যাটাগরির আন্ডারে থাকবে। মাল্টিপল চার্ট অফ অ্যাকাউন্টস এ মাল্টিপল অ্যাকাউন্টস হবে একটা অ্যাকাউন্টের আন্ডারে। জি জি। না এখন যদি এরকম So, হয় যে আমার যদি হবে, হবে। সিস্টার কনসার্ন গুলো এরকম হয় যে কেউ কোনোটা সার্ভিস ওরিয়েন্টেড কোনোটা ম্যানুফ্যাকচারিং, জি জি। ওই ক্ষেত্রে তো আবার ঝামেলা হয়ে যাবে না? না না না, আপনার একটা চার্ট অফ অ্যাকাউন্টস এর আন্ডারেই সার্ভিস ওরিয়েন্টেড অনুযায়ী সার্ভিসেস এর ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন রকম সার্ভিসেস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার আচ্ছা। প্রোডাক্ট যেগুলো থাকবে, সেলস অফ প্রোডাক্টস, এই নামে যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন, সেলস অফ প্রোডাক্টস বা প্রোডাক্ট ইনকাম, তো এইটার আন্ডারে মাল্টিপল প্রোডাক্টের সেলস অথবা সেলস অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো সেটা হয়ে যাচ্ছে প্রোডাক্টের একটা ক্যাটাগরি, সার্ভিসেরটা আলাদা ক্যাটাগরি। যখন আপনি সার্ভিসের সেলস করবেন তখন সেখান থেকে আপনি সেই ক্যাটাগরিটা চুজ করবেন যে কি ধরনের সার্ভিস সেল করছেন। তারপর যখন প্রোডাক্ট সেল করবেন তখন প্রোডাক্টের ক্যাটাগরি থেকে যে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, ওখানের আন্ডারে যেগুলো ক্যাটাগরি থাকবে ওই প্রোডাক্টের ক্যাটাগরি থেকে আপনি নেবেন। তো যখনই আপনি সেল করবেন বা পারচেস করবেন, আপনার ওইখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টস থেকে পিক করবে অ্যাকাউন্টটা, যে পার্টিকুলারলি কোন অ্যাকাউন্টে সেল হচ্ছে বা কোন অ্যাকাউন্টে কস্টটা হচ্ছে, ওভাবে পিক করবে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। চার্ট অফ অ্যাকাউন্টস এর সব অ্যাকাউন্ট থাকবে, বা চার্ট অফ অ্যাকাউন্টস এর ক্লাসটা দেখবেন আমি যে দেখিয়েছি যে ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি করতে, ওইটা হচ্ছে এই ধরনের সফটওয়্যার গুলোর জন্যই বেস্ট সুইটেবল, যেগুলো ক্ষেত্রে দেখা যায় যে এরকম মাল্টিপল সিস্টেম কনসার্ন কোম্পানি থাকে বা বড় ধরনের যেসব অর্গানাইজেশন থাকে যাদের আসলে অনেক ক্যাটাগরি, তো তাদের জন্য ওরকম ভাবে সুইটেবলি তৈরি করা যায়। তখন আপনার ওই মেইন ক্যাটাগরিটার আন্ডারে ট্রানজাকশন হবে না, তখন ওই ছোট ছোট চাইল্ড ক্যাটাগরি গুলোর আন্ডারে ট্রানজাকশন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাডাম আমি আগের যে কোশ্চেন ছিল ওই যে যেখানে কষ্ট করছিল ভাইয়া যেটা বলতেছিল, আচ্ছা জি। এখন ওখানে তো ধরেন আমার তো পারচেস কিন্তু ভেরি করবে, হ্যাঁ কখনো জি। আমি 9 টাকায় কিনতেছি, কখনো 8.5 টাকা, হুম, কখনো হুম, আবার হুম, 11 হুম। টাকায়। ওই ক্ষেত্রে কি ওয়েটেড এভারেজ করে ফেললে তো বেটার হবে না? ওয়েটেড এভারেজটা বেস্ট সুইটেবল, বিকজ যেহেতু আপনার লং টার্ম ধরে ট্রানজাকশন হচ্ছে এবং রেগুলার এন্ট্রি হচ্ছে, মাল্টিপল সিস্টেম কনসার্ন কোম্পানি আছে, তো এই জায়গাটাতে আমি মনে করি যে ওয়েটেড এভারেজটা সুইটেবল। ইয়েস। সুইটেবল। আচ্ছা। আর খুব বেশি ডিফারেন্স যদি না হয় ওয়েটেড এভারেজ সুইটেবল, 1-2 টাকা ডিফারেন্স ইটস ওকে, ওয়েটেড এভারেজ ইজ বেস্ট। জি। আর আমরা আসলে আরেকটা কাজ করি যে সে যারা টালি খাতা ইউজ করে, টালি খাতা বলতে টালি সফটওয়্যারটা না, টালি খাতা লাল খাতাটা যেটা ইউজ বুঝতে করে পেরেছি, জি জি, ম্যানুয়ালি। ম্যানুয়ালি যেটা করে, তো জি, জি। ওই ক্ষেত্রে ওরা কিন্তু একটা কাজ করে যে ক্যাশ বুক এবং ব্যাংক বুক, হ্যাঁ, হ্যাঁ ওরা দুটো আলাদা করে। দুটো আলাদা করে। তো আমরা তো ইচ্ছে করলে তো ওই যে লেজারটাই দেখাই দিতে পারি, তাই না? যে লেজারটাই ফুললি ভিজুয়ালি বোঝানো হয়, আর হচ্ছে রিপোর্ট জেনারেট করা যায়, রিকনসিলিয়েশন রিপোর্ট জেনারেট করা যায়। ব্যাংক স্টেটমেন্টের যখন আপলোড করা হবে তখন ব্যাংক স্টেটমেন্ট থেকে সেখান থেকে রিপোর্ট জেনারেট করা যায়, যেগুলো ট্রানজাকশন মিলবে সেগুলো হচ্ছে রিকনসিলিয়েশন রিপোর্ট জেনারেট করা হয়। তো ওখানে ব্যাংক আপনার ক্যাশ এবং ব্যাংক দুইটারই আলাদা আলাদা রিপোর্ট জেনারেট করা যায়। আচ্ছা আচ্ছা, মানে ওইভাবে করলেও তো ওদেরকে আমি এটা সার্ভ করতে পারবো, তাই না? ইয়েস, ডেফিনেটলি, অফ কোর্স, ইয়েস। আচ্ছা আচ্ছা। ম্যাডাম আরেকটা আমি একটু কোশ্চেন বেশি করতেছি, অন্যরা কিছু আবার মনে করতেছে কিনা? হ্যাঁ না ঠিক আছে ভাইয়া, করুন, অন্যরাও তো সবাই, আমি বলেছি কোশ্চেন করার সময় এখন, তো সবাই শিওর ভাই করতে করেন, পারবেন, no সবাই তো problem. করতে পারে, বলেন। কোশ্চেন আচ্ছা। করলে তো অনেক কিছু আচ্ছা। জানা যায়। আহ, আহ, এই আমরা প্রোডাকশন নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মানে আমি আসলে বুঝতে চাচ্ছি যে আমি সিস্টেমের বাইরে আছি কিনা, এটা একটু আপনার সাথে একটু কনসার্ন করে সিস্টেমটা মানে মানে বেস লাইনটা ঠিক রাখতে চাচ্ছি আর কি, এটা হচ্ছে উদ্দেশ্যটা আর কি। বুঝতে পেরেছি। তো ইয়া। হ্যাঁ, তো আমরা প্রোডাকশনের ক্ষেত্রে যেটা করি আমরা আসলে বিল অফ ম্যাটেরিয়াল বলি, বুম যেটা আর কি। হুম হুম। হ্যাঁ, তো আমরা বুমে যেটা করি আর কি সেটা হচ্ছে যে আমরা র ম্যাটেরিয়ালসটাকে আমরা বলে দিই যে আমার এই ফিনিশ গুডসটা তৈরি করতে। আর ইয়া ভাইয়া মনে আছেন না, ইসরাফিল ভাই, আপনি যেহেতু সীমা সীমা করছেন আপনি না? হ্যাঁ, আমি সিএমএ করতেছি, প্লাস আমি কস্ট এন্ড বাজারে কাজ করি। বলেন। আচ্ছা আচ্ছা। তো ওখানে যেটা হয় যে আমরা যখন ফিনিশ গুডসটা তৈরি করি, তো ফিনিশ গুডসটা তৈরি করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে ওটা কিন্তু আমরা র মেটেরিয়ালস গুলো তো ওইভাবে বলে দিচ্ছি।
হ্যাঁ, যে এই আইটেমটা তৈরি করতে এটা লাগবে। এবং রাইট। হ্যাঁ, ওইটা আমি যখন বুমটা এক্সিকিউট করব, তখন কি হচ্ছে, ও র ম্যাটেরিয়ালসটাকে কনজিউম করে ও একটা ফিনিশ গুডস তৈরি করে ফেলবে সিস্টেমেটিক, এবং একটা কোয়ান্টিটি তৈরি করে ফেলে, মানে একটা ফিনিশ গুডস হয়ে যায় এবং একটা ধরেন সিরিয়াল নাম্বার পড়ে যায় অথবা ব্যাচ নাম্বার পড়ে যাচ্ছে, যে আমার এই ব্যাচে এতগুলো প্রোডাক্ট ফাইনাল ফিনিশ গুডস তৈরি হলো। তখন আমরা এখন এটার যে কস্টিংটা একটু একুরেটলি কিভাবে করবো, কারণ এটার সাথে আমার হিউম্যান বিং জড়িত, আমার মেশিনের ডিপ্রিসিয়েশন জড়িত, আমার রেন্ট জড়িত, ইলেকট্রিসিটি বিল জড়িত, অনেক ক্ষেত্রে গ্যাস বিল জড়িত থাকে। এটা একটু যদি ডিটেলস বলতেন, কস্টিংটা, মানে প্রোডাকশনের ক্ষেত্রে বলতেছি আমি, ম্যানুফ্যাকচারিং। বুঝতে পেরেছি। জি। সো এটা পুরোটাই কস্ট অফ গুডস সোল্ড বা ডাইরেক্ট যে কস্ট গুলো অথবা ইনডাইরেক্ট যে কস্ট গুলো, সেগুলো আমাদের এই হিসাব নিকাশের কথা আসে। তো এখানে হচ্ছে মূলত সফটওয়্যারই হচ্ছে আপনি যদি এমপি করেন যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যে কস্ট গুলো থাকবে, কিছু তো আছে ফিক্সড কস্ট, যেগুলো আপনি আগে থেকেই সফটওয়্যারে দিতে পারবেন যে ফিক্সড এগুলো কস্ট আসবে। আর কিছু আছে ভ্যারিয়েবল কস্ট, যেগুলো আপনাকে সফটওয়্যারে ম্যানুয়ালি ইনপুট দেওয়ার সুযোগ থাকতে হবে, যেখান থেকে আপনি ম্যানুয়ালি ওই কস্ট গুলো বসাতে পারবেন। দেন তাহলে আপনি ওভারঅল হিসাবটা অ্যাকুরেসির কাছাকাছি পাবেন। বাট যদি এটা এরকম হয় যে আপনি প্রিভিয়াস অলরেডি করা একটা কস্ট আগে থেকে দিয়ে দিচ্ছেন, আর যখন আপনি ট্রানজাকশন দিচ্ছেন অটোমেটিক্যালি সেই কস্টটা জেনারেট হয়ে আসছে, তাহলে কিন্তু ওইখানে দেখা যাবে কস্ট ভ্যারি করবে। অ্যাকচুয়াল কস্টের সাথে সফটওয়্যার যে কস্টটা দেখাচ্ছে ওটা অনেকটাই ভ্যারি করতে পারে। তো সেই জন্য যেটা হবে, কিছু কিছু যেগুলো ভ্যারিয়েবল কস্ট, সেগুলোর জন্য কিছু ছোট ছোট আমরা দেখা যায় যে কাস্টম ফিল্ড রাখি, ফাঁকা ফিল্ড রাখি, সেখানে ইনপুট করার জন্য আমাদের ব্যবস্থা থাকতে হবে। মানে এখানে হিউম্যান বিং অথবা আদার্স কিভাবে খরচ হলো, জি 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 জি, এই খরচগুলোর জন্য কাস্টম ফিল্ড জেনারেট করা যেতে পারে, যেগুলোর এটা কি আমরা মাধ্যমে যে আপনি ব্যাচ এখানে ধরে করব, input করতে যে পারবেন। এই ব্যাচে আমার ব্যাচ ধরে করতে পারবেন, ইয়েস পার্টিকুলার ডেট অনুযায়ী ব্যাচ ধরে, যত ব্যাচে যে পরিমাণ খরচ হচ্ছে সেই ব্যাচটা উৎপাদন করার জন্য শুধুমাত্র সেই পরিমাণ খরচটা বা সেই পরিমাণ চার্জেস গুলো ওখানে যাতে ইনপুট করা যায়। ইয়েস, আচ্ছা আচ্ছা, মানে একটু এটা আসলে ম্যানুয়ালি করতে হবে। এটা আসলে ম্যানুয়ালি অ্যাড করাটা সবচেয়ে বেস্ট, যাতে আপনি অ্যাকুরেট, মোটামুটি কাছাকাছি অ্যাকুরেসি রেজাল্টটা পেয়ে যান। মানে এখানে তো Yes. আপনার টলারেন্স থাকবেই, মানে 10 প্লাস মাইনাস টলারেন্স থাকবেই, তাই না? ইয়েস, জি। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে যখন আমরা পারচেস তো আমাদের আসলে দুই রকম, লোকাল অথবা ফরেন, মানে ফরেনটা আমরা এলসি থ্রোতে করি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে তো তাহলে আমার যখন আমি বাইরে থেকে মাল নিয়ে আসতেছি এলসি থ্রোতে, তখন তো আমার ওই প্রতিটা কস্টিং এ আমি ধরে আমাকে তাহলে মানে প্রোডাকশন কস্ট, মানে প্রোডাকশন কস্টিং না, ধরেন আমি বিভিন্ন খান থেকে মানে পারচেস করে এবং বিভিন্ন জায়গায় যে আমার যে কস্টিং গুলো হচ্ছে এগুলো যোগ করে কিন্তু আমাকে একটা ফাইনাল হিসাব বের করতে হবে যে আমি এটা কত হলে সেল করব। এক্স্যাক্টলি। সো এটার পরিমাণটা কি আসলে বেশি আপনার ফরেন যে ম্যাটেরিয়ালস গুলো পারচেজ করে আনেন, বা এগুলো কি বেশি আসলে তুলনায় নাকি মডারেটলি কম? এখানে দেখা যাচ্ছে যে আসলে আহ, আহ, বিদেশ থেকে অনেকগুলো কাঁচামাল আসে আর কি, এভাবে র মেটেরিয়ালস আচ্ছা আসার আচ্ছা পরে আচ্ছা। এটাকে আবার মানে আবার প্রোডাকশনে দেওয়া হয়, প্রোডাকশনে দেওয়ার পরে তখন আপনার রেডি গুডস তৈরি হয়, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবং আবার তো সেই দেশে ক্ষেত্রে কিছু তাহলে কেমিক্যাল যোগ কাস্টম করা হয়। ফিল্ডটা বেটার হবে ভাইয়া, তাহলে এই ক্ষেত্রেও কাস্টম ফিল্ডটা বেটার হবে, যাতে ম্যানুয়ালি ইনপুট দেওয়া যায় ওই কস্ট গুলো। কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় কস্ট ভ্যারি করে, অনেক সময় ইনফ্লেশন রেট বেড়ে গেলে দেখা যায় আমাদের ওগুলো প্রোডাক্টের কস্ট বেড়ে যায়, জি, শিপমেন্ট ফিস বেড়ে যায়, তো ওই যেগুলোতে অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা থাকতে হবে সেই ক্ষেত্রে। আচ্ছা তখন একটা পার্সেন্টেজ ধরে যদি আমরা বসিয়ে দিই তাহলে তো এটা পার্টিকুলারলি হলো না কারেক্ট, রাইট? তো ওই ক্ষেত্রে কাস্টম ফিল্ডটা অনেক ভালো কাজ করে সফটওয়্যারের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, বা ম্যানুয়াল বিল প্রসেসিং যেটা আমরা করি সফটওয়্যারের মধ্যে, যে ম্যানুয়ালি ইনপুট দেই একটা বিলের মাধ্যমে, সবগুলো ক্যাটাগরি ওয়াইজ আমরা মেনশন করি যে কোন পার্টিকুলার কস্ট এখানে হয়েছে। যখন আমরা র মেটেরিয়াল গুলো পারচেস করি ওই বিলটার মধ্যেই সব কস্ট আমরা ইনক্লুড করে দিই এবং টোটাল কস্টটা ওখান থেকে নিয়ে নিই, তো ওইটাও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি আসলে। না আপনাদের আমাদের জি বলেন। আমি যদি বলি, ধরেন আপনি 5 প্রকারের পার্টস নিয়ে আসেন বাইরে থেকে ইম্পোর্ট করে, ঠিক আছে? আপনি পার্টসটা যখন ইম্পোর্ট করে নিয়ে আসবেন তখন কিন্তু সমস্ত ডক চার্জ বা সবকিছু ফি দিয়ে নিয়ে আসার পরে টোটাল আপনার কস্টটা তাহলে কত আসলো, ওইটুকু মার্জিন কত টাকা আসলো আর কি পার্টস, এবং পার ইউনিটটা কত আসলো, এইভাবে হিসেব করার পরে টোটাল আপনার তখন আপনার প্রোডাকশন হাউস রিলেটেড ওই প্রোডাক্টে কিন্তু আপনার
আবার কিন্তু বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তর করতে হবে, হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ তাই না? আবার প্রোডাকশন করতে হবে। হ্যাঁ, আবার কিন্তু প্রোডাকশন করতে হবে। এখন ওই প্রোডাক্টটা আপনাকে বিক্রয়যোগ্য পণ্য রূপান্তর করার পর সমস্ত খরচ ইনক্লুড করার পরে তারপর আপনি ওই যেটা বললাম সিস্টেম, যে কত পার্সেন্ট প্রফিট ধরবেন আপনি, ওইটা করার পরে আপনি ওইভাবে যে আপনি করতে পারবেন। এখন কথা হলো যে আপনি যদি বারবার যদি এভাবে নিয়ে আসেন তাহলে কি করবেন, এটাই তো কথা। অনেক সময় ডলার ফ্লাকচুয়েশন হইতেছে, রেট বেড়ে যাইতেছে, তখন ডলার তাহলে কি ফ্লাকচুয়েশন করবেন? এটাই করবে। তো কোশ্চেন। জি হ্যাঁ, অনেক সময় এটা অনেক কোম্পানি যেটা করে সেটা হলো যে ওই পার্সের হাই রেটটা কত ধরা ছিল বা কত আসছে ওই রেটটা তখন ধরে দেয় আর কি। এইভাবে কাউন্ট করে আর কি, যেটা ওয়েটেড এভারেজ ম্যাম কিছুক্ষণ আগে বললো, ওইভাবে কাউন্ট করে। ওয়েটেড এভারেজ করে। হ্যাঁ, জি কস্টে যদি বারবার বেশি ফ্লাকচুয়েট করে তখন হ্যাঁ। হ্যাঁ। জি, ইসরাফিল ভাইও ভালো একটা রেকমেন্ডেশন দিয়েছেন, অবশ্যই এটাও আমরা অনেক সময় ফলো করি, বিভিন্ন কোম্পানি এটা করে। তো এই তো আপনি প্রথম প্রাথমিকভাবে হচ্ছে ইনিশিয়াল স্টেজে যেভাবে পদ্ধতিগুলো ফলো করে তৈরি করছেন সেভাবে করে দেখেন। আর ট্যালিটা তো শিখবেন মাজেদুল ভাইয়া, তো ট্যালিটা শেখার পরে আপনার এই আইডিয়া গুলো বা এই যে বিভিন্ন কনসেপচুয়াল বিভিন্ন বিষয়গুলো আছে, ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার, এই জিনিসগুলোতে তখন আপনার একটু বেটার আইডিয়া হবে। আচ্ছা তখন আমি মনে করি আরো ভালো একটা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। আচ্ছা আচ্ছা। না, আপনাদের এই কোর্সটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমার জন্য খুবই এফেক্টিভ হয়েছে। জি, ইনশাল্লাহ। আচ্ছা, আমি আজকের ক্লাসটা শেষ করার আগে আপনাদের আশা করি আপনারা সবাই কোশ্চেন গুলো করতে পেরেছেন আজকের ক্লাসে। ক্লাসটা শেষ করার আগে আমি অল্প কিছু আপনাদেরকে টিপস শেয়ার করব, যেগুলো হচ্ছে আপনাদের লং টার্ম ক্যারিয়ারের জন্য বেটার হবে। ওকে, তো আমি মনে করি আপনারা এই কোর্সটা করার পর আপনারা যারা হচ্ছে বিভিন্ন জবের ক্ষেত্রে সুইচ করতে চাচ্ছেন বা অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করতে চাবেন, তো অফকোর্স এই টিপস গুলো আপনাদের জন্য খুব ভালোভাবে কাজ করবে। অনেকে তো আছেন আপনাদের মধ্যে যারা আছেন স্টুডেন্ট থেকে পরবর্তীতে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, অনেক আছেন জব সুইচ করবেন। তো সেই ক্ষেত্রে দু একটা টেকনিক যেগুলো আমি ফলো করতে বলি বা সব ক্ষেত্রেই বলে থাকি আসলে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের যে জব অ্যাপ্লিকেশন আছে সেটার মধ্যে আসলে মূলত আমরা যে সিভি বা রেজুমের মাধ্যমে অ্যাপ্লাই করি, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা রেজুমি বা সিভিতে আপনাদের এই কোর্সটাকে ট্রেনিং এন্ড সার্টিফিকেশনের একটা ফিল্ড তৈরি করতে হবে আপনার এই কোর্সটার জন্য। তো সেটার জন্য যেটা করতে পারেন আপনারা এখানে মেনশন করেছি কিনা, হ্যাঁ মেনশন করেছি। তো আমি এই দেখেন আপনাদের এইখানে ছোট করে মেনশন করে দিয়েছি যে কি কি টিপস এন্ড ট্রিক্স আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার রেজুমে বা সিভির মধ্যে এই সেকশনটা তৈরি করবেন যেটাকে বলা হয় সার্টিফিকেশনস অথবা ট্রেনিং। আপনারা এখানে মেনশন করতে হবে ট্রেনিং আর সার্টিফিকেশনস এরকম। দেন তারপর এভাবে করে এক্সাম্পলে যেভাবে দেখিয়েছি এভাবে করে মেনশন করবেন যে স্কিল জবস থেকে এই কোর্সটা কোন সালে নিয়েছিলেন, সালটা মেনশন করলেই হবে, নট নেসেসারি যে আপনাকে মান্থটা মেনশন করতে হবে। মান্থ দেখা যেতে পারে আপনার 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে। তো আপনি মেনশন করবেন যে পার্টিকুলার কোন মান্থে করেছেন, সাপোজ আপনি জুন বা জুলাই এটা মেনশন করলেন, এন্ড দেন তারপর 2022, তো আপনার যেটা সেপ্টেম্বরে শুরু হয়েছিল তো সেপ্টেম্বর 2022, এন্ড দেন তারপর আপনারা এখানে লিখবেন স্কিল জবস বিডি, এন্ড ট্রেনিংটার নামটা পুরোটা দিবেন যে ট্রেনিং অন প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স, এটা আলাদাভাবে দিবেন। এন্ড আলাদাভাবে আরেকটা ট্রেনিং দিবেন ট্রেনিং অন ট্যালি ERP 9 which is ট্যালি প্রাইম, এটা ব্যাকেটে দিয়ে দিবেন, কারণ হচ্ছে আমাদের এই ভার্সনটা এখন কারেন্ট ভার্সন, যাতে যে কোনো কোম্পানি আপনার সিভি দেখে বুঝতে পারে আপনি কারেন্ট ভার্সনে ট্রেন্ড আপ আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা টেকনিক যেটা আপনারা ফলো করে পরবর্তীতে রেজিউমে গুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যে টেকনিকটা ফলো করার কথা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে লিঙ্কডইনে একটা আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট ওপেন করা লাগবে। যাদের আছে অলরেডি তাদেরকে আমি বলি যে ভালো, আপনারা আরো মডিফাই করতে পারেন লিঙ্কডইনে, বিকজ এখন কোম্পানিগুলো যেটা হয় যে লিঙ্কডইন প্রোফাইল দেখে কিন্তু হায়ার করে। সো আপনারা যদি জাস্ট একটু লিঙ্কডইন ভিজিট করেন দেখতে পাবেন যে অনেক কোম্পানি আছে যারা আপনার রেজুমে পাওয়ার সাথে আপনার ফেসবুকে কি প্রোফাইল আপনি ইউজ করেন, আপনার নামটা কি রকম কিনা খুঁজে দেখবে। আরেকটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল যেখানে আপনার নামটা একই রকম আছে কিনা খুঁজে দেখবে, তার মানে আপনি একটা ভ্যালিড পারসন কিনা এবং আপনার কি কি আইডেন্টিটি ওখানে দেয়া আছে, আপনার কি কি জব ডিটেলস দেয়া আছে, আপনার কি কি ডিটেলস ওখানে অ্যাড করা আছে সেটা দেখবে। আচ্ছা যাই হোক, আমার এখানে লগ ইন করতে হবে যেটা বুঝতে পারছি, থাক। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি লিঙ্কডইনের প্রোফাইলটা ক্রিয়েট করবেন, আর যেখানে প্রোফাইল ক্রিয়েট করবেন সবসময় আমরা যেটা করি যে বাকি যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো সেগুলোতে দেখা যায় একটু আমরা প্রাইভেট থাকতে পছন্দ করি, বা দেখা যায় ফ্যামিলি বা ফ্রেন্ডস ছাড়া আমরা খুব বেশি ডিটেলস শেয়ার করি না। আর খুবই অল্প পরিসরে দেখা যায় আমরা ডিটেলসটা শেয়ার করতে পারি আমাদের নিজেদের ব্যাপারে। লিঙ্কডইনটা এমন একটা অ্যাকাউন্ট যেখানে আপনি প্রফেশনাল পদ্ধতিতে সবকিছু তুলে ধরতে পারবেন, যে আপনি কোন জায়গায় জব করেছেন, কোথা থেকে ট্রেনিং করেছেন, কোথা থেকে আপনি ইন্টার্নশিপ করেছেন যখন আপনি বিবিএ অথবা এমবিএ করেছেন, অথবা আপনি পার্টিকুলারলি এখন কোন সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট কিনা,
বা কোনো জায়গাতে কোনো কোয়ালিফাইড সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করছেন কিনা সবকিছু ইনক্লুড করা যায়। প্লাস প্রত্যেকটা জবের নিচে ছোট ছোট বুলেট পয়েন্টে 3টা বা 4টা বুলেট পয়েন্টের মাধ্যমে মেনশন করতে ভুলবেন না যে হচ্ছে আপনি সেই জবের মধ্যে কি কি কাজ করেছিলেন, সেটা একটু যদি মেনশন করে দেন বুলেট পয়েন্টের মাধ্যমে, যে আসলে রিডার, যে রিড করবে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা, সে ইজিলি বুঝতে পারবে যে আপনি ওই পার্টিকুলার জবের ক্ষেত্রে আপনার কি কি এক্সপার্টিস সেই জিনিসটা বুঝতে পারবে। এছাড়া আপনার লিঙ্কডইন প্রোফাইলে বিভিন্ন রকম স্কিলস অ্যাড করা যায়। স্কিলস হচ্ছে আপনি রেগুলারলি যে স্কিলস গুলোর উপর কাজ করেন, আপনার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স রিলেটেড যত স্কিলস আছে সব দিতে পারবেন। প্লাস অ্যানালাইটিক্যাল বিভিন্ন স্কিলস অনেকের আছে যে পেরোলটা ম্যানেজ করতে পারে ভালো, অনেকের আছে ট্যাক্স সাবমিট করতে পারে ভালো, তারপর কস্ট ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স এগুলো আছে। এর পাশাপাশি সাপোজ আমি হয়তো ক্রিয়েটিভ কিছু আর্টসে ভালো, বা হয়তো আমি ওয়েব ডিজাইনিং ভালো করতে পারি, এরকম বিভিন্ন রকম স্কিলস থাকে না মানুষের, তো অবশ্যই সেই জিনিসগুলো আপনারা লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করতে পারেন। তো ওখানে একটা সেকশন আছে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, এখানেও আপনারা সুন্দরভাবে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সের এই সেকশনটাতে এই দুটা সেকশন এখানে অ্যাড করে দিবেন। সেটা হচ্ছে পার্টিকুলারলি আপনারা সার্টিফিকেশন হিসেবে এগুলোকে অ্যাড করবেন। এবং ডেটটা আমি যেভাবে দেখিয়েছি, ডেটটা যেভাবে দেখিয়েছি এভাবে এখানে অ্যাড করতে পারবেন। সো আমি এখানে জাস্ট পার্টিকুলার ডেট এবং মান্থ ওয়াইজ এখানে দেখিয়েছি যে ইস্যু ডেট কবে আর এন্ড ডেট কবে। সো কাছাকাছি এরকম কোন একটা ডেটে আপনাদের ইস্যু এন্ড এন্ড ডেট হবে। সো সেপ্টেম্বর টু অক্টোবর অথবা সেপ্টেম্বর টু নভেম্বর, সো ভাবে আপনারা দিবেন, ঠিক আছে? তো এই হচ্ছে লিঙ্কডইনে যেটা বললাম। এখন কিন্তু বেশিরভাগ প্রফেশনাল যেসব কোম্পানিজ আছে যারা হচ্ছে সবার ফার্স্টে এইচআর থেকে যেটা হয়, আমি অনেক কোম্পানিতে দেখেছি তারা লিঙ্কডইন প্রোফাইলটা দেখে। কারণ কি, লিঙ্কডইন প্রোফাইলে আপনার সেম নেম যদি থাকে এবং সেম প্রোফাইল যদি হয়, আপনার ছবিটা ওখান থেকে দেখতে পাচ্ছি যে আপনি কি কি জিনিস অ্যাড করেছেন ওখানে পাবলিকলি দেখানোর জন্য, সেই জিনিসগুলো তারা পড়ে বুঝতে পারে যে আপনার সিভিটার সাথে ওটার সাথে কত মিল, হ্যাঁ, এবং সিভিটা আপনার প্র্যাকটিক্যালি আপডেটেড কিনা সেটাও বুঝতে পারে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা রেগুলারলি যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে অবশ্যই প্রিপারেশনটা খুব বেশি জরুরি। যখন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানিটা সম্পর্কে, সেই কোম্পানির ওয়েবসাইট, সেই কোম্পানির প্রিভিয়াস এমপ্লয়িজ বা ওয়েবসাইট স্পেসিফিকলি, তারপর কোম্পানির সিইও, ম্যানেজার্স কারা, তাদের ওয়েবসাইটে ডিফারেন্ট থাকে টিম দিয়ে। তো এই টিম মেম্বারদের উপরে ভালো করে পড়াশোনা করতে থাকা, তাদের একটু লিঙ্কডইন প্রোফাইল একটু ঘুরেও আসবেন যে তারা কি কি করে। তাহলে যেটা হবে, আপনার ওই কোম্পানির সম্পর্কে বেটার নলেজ হবে, আইডিয়া হবে। আপনাকে যখন ইন্টারভিউতে কোশ্চেন করা হবে যে আপনি আমাদের কোম্পানি সম্পর্কে জানেন কিনা, তখন আপনি খুব কনফিডেন্টলি দুই একটা লাইনে ওদের স্পেসিফিক কোম্পানি সম্পর্কে কিছু বলতে পারবেন। তো যেটা হবে, তখন আপনার ফার্স্ট ইমপ্রেশনই তারা বুঝতে পারবে আপনি কনসার্ন এবং আপনি জবটার জন্য ইন্টারেস্টেড। তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, মানে পজিটিভ ভিউটা প্রকাশ করে যে কোনো কোম্পানির জন্য, ঠিক আছে? সো এই কয়টা ছিল আমার আজকের জন্য আপনাদের এক্সট্রা কিছু টিপস যেগুলো আপনাদেরকে হেল্প করবে পরবর্তীতে। আর অবশ্যই আমি রিসোর্স গুলো আজকের যেগুলো ক্লাস ওয়াইজ রিসোর্স আছে, প্লাস যে জিনিসগুলো দেখালাম সবকিছু আমি আজকে আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করুন। আপু বিডি জবসে কিভাবে অ্যাড করবো আমাদের এই স্কিলটা? বিজনেসের ক্ষেত্রে ট্রেনিং আর সার্টিফিকেশন নামে বা কোনো কোর্সেস নামে কোনো একটা সেকশন হয়তো আছে, সেখানে আপনি অ্যাড করতে পারবেন। ওখানেও তো যেহেতু ফর্ম আছে, ওখানে আর হচ্ছে স্কিল আছে, অ্যাচিভমেন্ট আছে আর স্কিল আছে। তাহলে অ্যাচিভমেন্টের আন্ডারে দেখেন যে ওখানে নামটা দিয়ে অ্যাড করা যায় কিনা, ঠিক আছে? অথবা যদি একেবারে অ্যাচিভমেন্ট আর স্কিলের আন্ডারে যদি অ্যাড না করা যায়, স্কিলে করা যাবে, তাহলে আপনার স্কিলে অ্যাড করা যাবে। আচ্ছা, হ্যাঁ, সেটা তাহলে করা অ্যাচিভমেন্টে যাবে। যদি উনি যদি কোনো ভার্সিটিতে বা কোনো কিছু যদি উনি অ্যাওয়ার্ড পেয়ে থাকে বা রিওয়ার্ড পেয়ে থাকে বা কোনো ক্লাবে যদি সংযুক্ত হয়ে থাকে, বা সেক্ষেত্রে সে উনি অ্যাচিভমেন্টে দিতে পারে আর কি। হ্যাঁ, আর স্কিলে উনি মানে এটা দিবে আর কি, ট্রেনিংটা। স্কিলে দিতে পারবেন। আমি একটা হেল্প চাচ্ছি, কেউ যদি জানেন তাহলে কাইন্ডলি আমাকে একটু বলবেন। আমি অনেক স্বেচ্ছাসেবী বা সমাজ সেবকের কাজে নিয়োজিত ছিলাম, ওগুলো আমি কিভাবে অ্যাড করবো আমার ইয়াতে? পরিবেশ বান্ধব সম্পাদিকা ছিলাম, তারপর হচ্ছে বিভিন্ন রক্তের ব্লাড গ্রুপের সাথে অনেক মানে জড়িত ছিলাম, বিভিন্ন ব্লাড ব্যাংকের সাথে। ওগুলো আমি কিভাবে অ্যাড তাহলে আপনি করবো? ওয়ার্ক এক্সপেরিয়েন্স অর এক্সপেরিয়েন্সের আন্ডারে অ্যাড করেন না কেন? হ্যাঁ, এগুলো ওয়ার্ক শুধুমাত্র এক্সপেরিয়েন্সে আপনি অ্যাড করতে পারবেন experience-এর এগুলো। মধ্যে, ইয়েস, এক্সপেরিয়েন্সের মধ্যে ডেটটা দিবেন, কোম্পানির নামটা মেনশন করবেন এবং ওখানে কি কাজ করেছিলেন ছোট করে দিবেন। তাহলে এটা এনাফ। ছোট একটা প্যারাতে বা ছোট দুই একটা বুলেট পয়েন্টে দিয়ে দিবেন।
ওয়ার্ক এক্সপিরিয়েন্স আন্ডারে দিবেন। ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ। সবগুলোই ডেট ওয়াইজ বা ইয়ার ওয়াইজ। ওকে, ঠিক আছে। সো ইনশাল্লাহ আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে সফটওয়্যার ক্লাস হবে এবং স্যার নিবেন আপনাদের ক্লাসটা। আর অবশ্যই আপনাদের যদি এছাড়াও আরো কোনো ক্লাস রিলেটেড হোক বা আপনাদের কোম্পানি রিলেটেড কোনো রকম প্রবলেম পড়েন বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারবেন। আমাকেও সরাসরি কমিউনিকেট করতে পারবেন। ইন কেস আপনার যদি দরকার হয় অবশ্যই জানাবেন। আমি অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদেরকে সাথে সাথেই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার যত ফাস্ট সম্ভব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ওই লাস্টে যে ফাইলটা চলে গেছে।